তোমাদের ক্লাস 8, 9 আর 10, হ্যাঁ, এই 3টি ক্লাসের পিডিএফ একটা করে দেওয়া হয়েছে, তাই না? একটা করে কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখবে। তাহলে হ্যাঁ স্যার। 8, 9, 10 তো 9টা ক্লাস কিন্তু আগে হয়েছে আমাদের। ওই যে প্লে লিস্টটা দেওয়া আছে, আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো ওটা প্লে লিস্টে অ্যাড করা ছিল না, এই জন্য 8টা ক্লাস দেখতে পাচ্ছি, আমি ওটাকে দিয়ে দিয়েছি। এখন প্লে লিস্টে ঢুকে দেখবেন 9টা ক্লাসই আছে, ঠিক আছে? 9th ক্লাসটাও এখানে রয়েছে। সো আজকে আমাদের 10th ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের আলোচনা কি? আজকের ক্লাসে আমরা ট্রাইবাল মুভমেন্ট আর তার সাথে সাথে রিভোল্ট অফ 1857টাকে দেখব। তো শুরুতেই বলে রাখি যে আমাদের যে ধারা, সেই ধারাতে আমরা দেখছি যে যদি এর সময়টাকে আমরা নির্ধারণ করি, যে ইংরেজদের আগমন 1608 থেকে শুরু করে যদি আমরা 1947 পর্যন্ত যাই, তাহলে দেখছি যে 1608 থেকে 1947 সাল পর্যন্ত ভারতবর্ষে ব্রিটিশদের একটা প্রভাব লক্ষ্য করছি। তো এই জায়গাটাতে ব্রিটিশরা ট্রেড মনোপলি বা ট্রেডের ব্যাপার স্যাপার নিয়ে আসলেও এই সিচুয়েশনে এসে দেখা গেল যে তারা ভারতবর্ষটাকে একটা পলিটিক্যাল হাব বা পলিটিক্যাল কলোনি তারা তৈরি করেছে। সো এই দুটো ফেজের মধ্যে এমন একটা ফেজ আছে যেটা হচ্ছে 1857-এর ফেজ, ঠিক? তা এইখানে যখন আমরা গ্রাফটাকে একটুখানি দেখব, আমি যদি একটু গ্রাফটা ড্র করি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা আসলে কোন বিষয়টাকে নিয়ে আমাদের পড়াশুনো চলছে। সো 1608 থেকে 1857 পর্যন্ত এই দুটোর মধ্যেও আমি একটা ভাগ দেখিয়েছিলাম। প্রথমে দেখিয়েছিলাম যে নিজেদের মধ্যে লড়াই, অর্থাৎ ইউরোপীয় নেশনসগুলো নিজেদের মধ্যে লড়ছে। আর তার পরবর্তী ধাপে মনে পড়ছে যে আমরাই পারবো বলে একটা টার্ম করেছিলাম। একদম ভেরি ফার্স্ট ক্লাসে বোধহয় এটা আমি আলোচনা করেছিলাম। তো এই দুটোর মধ্যে দুটো ধাপ, 1608 থেকে শুরু করে 1857 পর্যন্ত দুটো ধাপে আলোচনা করেছিলাম আমরা। একটা জায়গায় দেখেছিলাম যে প্রথমে তো যে 5টা ইউরোপিয়ান কান্ট্রি ভারতে এসেছিল, তারা নিজেদের মধ্যে লড়াই করছে প্রথম ধাপে। আর পরের ধাপে দেখা গেল যে না, লোকাল ভারতের যারা নেটিভ, হ্যাঁ, বা ভারতের যারা রিজিওনাল পাওয়ার্স, তাদের সাথে লড়াই হয়েছে। তো আমি যদি ধরি যে এইখান থেকে তাদের এরকম ছুটপুট 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 একটা লড়াই সংগ্রাম এরকম চলছে। তো এরকম চলতে চলতে এই লড়াই সংগ্রামটা 1857-তে গিয়ে না একেবারে পিকে পৌঁছে যায়। তারপর প্রশমন, তারপর আবারও ছোট 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 এরকম এর মাধ্যমে গিয়ে এই ভারতের স্বাধীনতা হচ্ছে। তো এই যে যে গ্রাফটা আমরা দেখছি, এই গ্রাফটা হচ্ছে যে ব্রিটিশ পাওয়ারের সাথে ভারতবর্ষের নেটিভদের হোক বা ইউরোপিয়ানদের হোক, তাদের একটা সংগ্রামের চিত্র। তো সেই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি যে ব্রিটিশদের সাথে ভারতীয়দের সব থেকে বেশি যে সংগ্রাম হয়েছিল সেটা 1857 সালে, যেটা সিপাহী বিদ্রোহ, হ্যাঁ, সেটার মাধ্যমে হয়েছিল, অর্থাৎ রিভোল্ট অফ 1857। রিভোল্ট অফ 1857, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ নামেও জানি, হ্যাঁ, সিপয় মিউটিনি, সিপয় মিউটিনি। তো এই জায়গাতে একটা কথা, যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল এই বিষয়গুলো আজকে আমরা পড়বো। 1857 রিভোল্টটাকে অনেক ঐতিহাসিক অনেকভাবে ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, কে কিভাবে বলেছেন সেটাও আমি আজকে আলোচনার মধ্যে যখন করব তখন এটা আলোচনা করব। তো এই সময় মঙ্গল পাণ্ডের একটা উক্তি, এটা কিন্তু খুবই বিখ্যাত একটা উক্তি ছিল। মঙ্গল পাণ্ডে যে কিনা এই রিভোল্টের সময় প্রথম বলিদান দিয়েছিলেন নিজের জীবনকে। তো বলতে পারো যে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে বলেছিলেন যে এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে বা আমাদের মাধ্যমে হয়তো ইংরেজদেরকে আমরা আমাদের দেশ থেকে তাড়াতে পারবো না, কিন্তু এটুকু নিশ্চিত যে কোম্পানির পতন এই রিভোল্টের মাধ্যমে হবে। তো মঙ্গল পাণ্ডের কথাটা কিন্তু সত্যি প্রমাণিত হয়েছিল, যে 1857-তে সিপাহীরা যখন বিদ্রোহ করলো, তাতে ইংরেজরা হয়তো আমাদের ভারত থেকে গেল না, কিন্তু যে শাসন যন্ত্র কোম্পানি, তার অবসান ঘটেছিল। তাহলে তার অবসান ঘটে সরাসরি শাসনটা কার উপরে গিয়েছিল না, এইটিন ব্রিটিশ ক্রাউনের হাতে ভারতের ক্ষমতা গিয়েছিল। দেখো আমাদের যে আলোচনা চলছে মডার্ন হিস্ট্রিতে, আমরা কিন্তু একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করছি। এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি এটুকু নিশ্চিত যে যে কয়জন আমাদের এই ক্লাসে আছে প্রত্যেকে এইগুলো এখনো এই লেকচারগুলো কেউ দেখেনি সবাই ঠিকঠাক করে, এটা আমি নিশ্চিত।
হ্যাঁ, কারণ ওই ভিউজগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কি অবস্থা না অবস্থা। সো আমি চাইবো যারা এগুলো দেখোনি, হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, টার্গেট কিন্তু আমাদের এইটা ডাব্লিউবিসিএসটা কিন্তু আমাদের টার্গেট। তো বাকি যত যাই পরীক্ষা মাঝে মাঝে এগুলো আসুক না কেন, এইগুলো আমাদের মূল টার্গেট নয়। আমাদের মূল টার্গেট কিন্তু এটা ডাব্লিউবিসিএস। আর শুরুতে আজকে এটাও আলোচনা করছি যে হ্যাঁ, তোমরা দেখবে 2025-এর যে ডাব্লিউবিসিএসটা হবে, সেই 2025-এর ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে জেনারেলদের কাট অফ 90-এর মধ্যে থাকবে, এটুকুন আমি বলে দিলাম তোমাদের। মানে প্রিলিমিনারির কাট অফ 90 হয়ে যাবে, 90। এবার যদি বলো কেন, আমি আগেও বলেছি আজও বলছি, বহু ছেলে মেয়ে কিন্তু ডাব্লিউবিসিএস থেকে কুইট করে গেছে শুধুমাত্র এই ডেসক্রিপটিভ মোডে হয়ে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে যারা আমরা সিরিয়াসলি পড়াশুনো করছি তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি সামনে আসতে চলেছে। সো এটা আমাদের ডিসাইড করতে হবে যে আমরা সেটাকে গ্রহণ করতে চাচ্ছি কিনা বা আমরা সেটা গ্রহণ করব কিনা। ইফ ইয়েস, দেন এই ক্লাসগুলো কিন্তু সুন্দর করে দেখতে হবে। ঠিক আছে, আজকের আলোচনাতে আমরা যেমন আলোচনা করব কি, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট। তো ট্রাইবাল মুভমেন্ট আলোচনা হবে, আর তার সাথে আমরা আজকে আলোচনা করব রিভোল্ট অফ 1857। তাহলে নেক্সট ক্লাসে কি আলোচনা হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। নেক্সট ক্লাসে যে আলোচনাটা হবে ওটা আমি অলরেডি পিডিএফটা করে রেখেছি, ওটা আমি আজকেই দিয়ে দিচ্ছি না, আমি নেক্সট ক্লাসের মধ্যে একটা করে নেব, এই সপ্তাহের মধ্যেই করে নেব, আগামী রোববার না যেতে যেতে, যেদিন আমি এর মধ্যে ফ্রি থাকবো সেদিনই করে নেব। সো এই ক্লাসটার মধ্যে আমরা দেখব যে 1857-র পরে ভারতবর্ষে যে সমস্ত চেঞ্জেসগুলো এসছে, হ্যাঁ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস আফটার 1857। সো এটা একটা ধারাবাহিকতার সাথে আলোচনা করব আমরা, যাতে করে আমরা আগে যেতে পারি। ঠিক আছে, পরের ধাপে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কিন্তু একদম সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে সাজিয়ে কিন্তু ক্লাসগুলো হচ্ছে, সেগুলোকে হেলাফেলা করো না, ভালোভাবে দেখে নিও। ওকে, বেশ। তো আজকে হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট। আচ্ছা, ট্রাইবাল, স্যার বলছি হ্যাঁ বলো। বলছি স্যার মেন্সে তাহলে বলছি এখন থেকে তাহলে মেন্সে যে এক্সাম গুলো হবে, ধরুন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যাই দিতে হচ্ছে, ওটা কি মানে ডেসক্রিপটিভ মোডে যে লিখতে হবে, ওটা কি মানে ইংলিশ বাংলা কি দুটো দিয়ে করা যাবে নাকি তোমার ইংলিশে ভাষায় লিখতে তোমাকে হচ্ছে? লিখতে হবে ভাই। যদি ইংরেজি চয়েস করো তাহলে তোমাকে ইংরেজিতেই সব উত্তর লিখতে হবে, যদি হ্যাঁ। বাংলা চয়েস করো বাংলাতেই লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তুমি হ্যাঁ যাতেই পড়ো না কেন হ্যাঁ। আলটিমেটলি লিখতে তোমাকে বাংলাতেই হবে না। দেখো, আচ্ছা। হ্যাঁ, এই জন্য দেখো ইংরেজির থেকে নোট পড়ে এটাকে বাংলায় লেখা এটা কোনো ইস্যু নয়। হ্যাঁ, এটা যখন হ্যাঁ আমরা হ্যাঁ। প্র্যাকটিস করব যখন এই বিষয়টা, না তখন দেখবা যে হ্যাঁ হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, নো ইস্যু, এটা নিয়ে চাপ নিও না। ঠিক আছে, অতটা ভাবনার দরকার নেই। কিন্তু ওই ওকে যে, স্যার। হ্যাঁ, ডেইলি যে পারসিস্টেন্সিটা ক্লাসে থাকা উচিত এটা রাখবে আর কি। দেখো, আমরা আজকে ট্রাইবাল মুভমেন্ট পড়তে চলেছি। ট্রাইবাল মুভমেন্ট। তো ট্রাইবাল মুভমেন্টের মধ্যে দেখবে যে ট্রাইবাল মুভমেন্ট যদি আমরা ক্যাটাগরাইজ করি, কেন এটা করছি, কারণ এরকম একটা কোয়েশ্চেন এসেছিল যে ট্রাইবাল মুভমেন্টের রেসপেক্টে ভারতের স্বাধীনতা সংগ্রামের বর্ণনা করো। তো সেই জায়গায় থেকে দেখবা যে ট্রাইবাল মুভমেন্ট যেগুলো হচ্ছে সেই ট্রাইবাল মুভমেন্টটাকে তিনটে ফেজে ভাগ করে আলোচনা করা যেতে পারে। তো সেটা পরে দেখছি। কিন্তু ট্রাইবাল মুভমেন্ট বলতে দুই ধরনের ট্রাইবাল মুভমেন্ট আমরা ভারতবর্ষে লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে মেইনল্যান্ড, একটা হচ্ছে মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্ট, আর একটাকে আমরা দেখতে পাই হচ্ছে নর্থ ইস্টার্ন ট্রাইবাল মুভমেন্ট। ওকে, তাহলে কি বললাম, একটা হচ্ছে মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্ট আর একটা হচ্ছে নর্থ ইস্টার্ন ট্রাইবাল মুভমেন্ট। এই জায়গাটাকে আমি একটু ক্ল্যারিফাই করে দিই। এই জায়গাটা ক্ল্যারিফাই হলে তারপর আমরা আগে যেতে পারবো, পড়তে পারবো। দেখো, এই যে মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্ট বলতে যেটা আমাদের মূল ভারতের ভূখণ্ড, মূল ভারতের ভূখণ্ড মানে যেটা বলতে চাইছি যে এই হচ্ছে আমাদের ভারত ভূমি, তো অনেকটা এরকম, অনেকটা এরকম, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইটাকে আমরা মেইনল্যান্ড বলছি, আর এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট, আর বাকি এই যে যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের মেইনল্যান্ড। তো মেইনল্যান্ডের ট্রাইবাল মুভমেন্ট আর নর্থ ইস্টার্ন ট্রাইবাল মুভমেন্টের মধ্যে মিল নেই, কিন্তু একটুখানি অমিল আছে। কেমন?
মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্ট যেখানে হচ্ছে সেইখানে আমরা দেখব যে জমিদারদের অত্যাচারে, ইংরেজদের অত্যাচারে, হ্যাঁ, কোনো সিঙ্গেল পয়েন্ট মুভমেন্ট এখানে হচ্ছে না, এখানে মাল্টি পয়েন্ট মুভমেন্ট হচ্ছে, বুঝতে পারছো? এবং সময়টাও খুব অনির্দিষ্ট। আর নর্থ ইস্টার্ন ট্রাইবাল মুভমেন্টের ক্ষেত্রে গিয়ে দেখবে যে এইখানে ব্রিটিশরা, যেমন এইখানে যদি দেখি, এইখানে এসে ব্রিটিশ যে সরকার, সেই ব্রিটিশ সরকার এখানে এক্সপ্লয়টেশন করছে রিলিজিয়াস ওয়েতেও, সোশ্যাল ওয়েতেও, ইকোনমিক্যাল ওয়েতেও, মানে ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক সকল দিক থেকে যখন এক্সপ্লয়েটেড হচ্ছে, তখন মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্ট হচ্ছে। কি কি বললাম? এক হচ্ছে রিলিজিয়াস, আর এক হচ্ছে সোশ্যাল, আর এক হচ্ছে রিলিজিয়াস সোশ্যাল। যারা নতুন ব্যাচে জয়েন করেছো, আজকে বোধহয় তারাও ক্লাস জয়েন করোনি, ঠিক আছে? সো এটা করে কাদের ক্ষতি করছো তোমরা নিজেরাই বোঝার চেষ্টা করো। যেহেতু রেকর্ডেড ক্লাস যাবে, তোমরা আমার কথাটা শুনবে নিশ্চিত রূপে, ঠিক আছে? এরকম করলে হবে না ভাই। লাইভ ক্লাস মানে আমি যখন আমার সময়টাকে দিচ্ছি, সো আমি এক্সপেক্ট করব যে বেশি সংখ্যক ছেলে মেয়ে ক্লাসে জয়েন করুক। আর সেই ক্ষেত্রে এই 4-5 জনকে নিয়ে ক্লাস করা, এটা কিন্তু সত্যি আমি কিন্তু আর টলারেট করব না কিন্তু, ঠিক আছে? যেহেতু তোমাদের থেকে আমি কোনো অ্যাডভান্স ফিজ নিইনি, আমি যখন তখন ব্যাচটাকে বন্ধ করে দিতে পারি। সো এই ফাজলামোগুলো করবে না, ক্লাসের টাইমে ক্লাস তো জয়েন করতে হবে। সো যেটা বলছিলাম যে মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্টে রিলিজিয়াস, সোশ্যাল আর ইকোনমিক্যাল এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। বাকি সকলের পার্টিসিপেশন থাকলে ভালো হয়, না হলে তো আমি রেকর্ডেড ক্লাসই তোমাদেরকে দিয়ে দিতে পারি, তাই না? এই ব্যাচটা করছি বলে এই ক্লাসগুলো আর ইউটিউবে যাচ্ছে না, অনেকে বঞ্চিত হচ্ছে। তো এই ব্যাচটা অফ হলে আমি এটা ইউটিউবে আপলোড করে দিতে পারি। আচ্ছা, তাহলে রিলিজিয়াস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল এই দিক থেকে যখন এক্সপ্লয়েটেড হয়েছে, তখন মেইনল্যান্ডে ট্রাইবাল মুভমেন্ট হয়েছে। কিন্তু যদি তুমি নর্থ ইস্ট ট্রাইবাল মুভমেন্টগুলোকে দেখো, তাহলে এইখানে তুমি কোনো রিলিজিয়াস বা সোশ্যাল এই জায়গাগুলোকে দেখবে না। মানে নর্থ ইস্ট ট্রাইবাল মুভমেন্টের মধ্যে রিলিজিয়াস পার্সপেক্টিভ বা সোশ্যাল পার্সপেক্টিভ থেকে এক্সপ্লয়টেশনটা নেই বললেই চলে। একেবারেই যে নেই তা বলছি না, আমি বলছি যে তুলনামূলক মেইনল্যান্ডের ক্ষেত্রে আর নর্থ ইস্টার্ন রিজনের ক্ষেত্রে রিলিজিয়াস আর সোশ্যাল এক্সপ্লয়টেশন এখানে নেই। তাহলে এখানে একমাত্র কিসের এক্সপ্লয়টেশন হচ্ছে না? ইকোনমিক্যাল। যখনই এখানে ইকোনমিক্যাল এক্সপ্লয়টেশন হয়েছে, তখনই দেখা যাবে যে নর্থ ইস্টার্ন ট্রাইবাল মুভমেন্ট হয়েছে। এই বিষয় দুটোকে ক্ল্যারিফাই এই জন্য আজকে করলাম, কারণ প্রিভিয়াস ইয়ার্সে না এই ইউপিএসসিতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে যে মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্ট আর নর্থ ইস্টার্ন ট্রাইবাল মুভমেন্টের মধ্যে 2-3টে ডিফারেন্স নিয়ে আলোচনা করতে বলেছিল। হ্যাঁ, 5-6 মার্কের একটা কোয়েশ্চেন বোধহয় ছিল জয়েন্ট কোয়েশ্চেনে। সো যাই হোক, এটা আমরা আলোচনা করলাম, পরে পরে এটা সম্পর্কে যখন আমাদের নোটস লিখতে হবে বা সিচুয়েশন ক্রিয়েট হবে আলোচনা করব। ওকে, নাও গো অন। চলো, তাহলে ট্রাইবাল মুভমেন্টের ক্ষেত্রে সব থেকে যে কারণগুলো রয়েছে সেগুলো দেখো। একটা হচ্ছে ল্যান্ড অ্যালিনেশন। তো ল্যান্ড অ্যালিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, তোমার ট্রাইবালরা মোগল আমল থেকে বা যুগ যুগ ধরে তারা যে ভূখণ্ডে তারা বসবাস করত, সেই ভূখণ্ডটা ছিল তাদের নিজের, ঠিক? যে ভূখণ্ডে তারা বসবাস করত, সেই ভূখণ্ডটা তাদের নিচের ছিল। সেই জমিতে তারা চাষ করত, সেই জমিতে তারা যা খুশি করত, কাউকে কিছু ট্যাক্স বা ইত্যাদি দেওয়া হতো না বা দিতে হতো না। অর্থাৎ যারা, দেখো, ট্রাইবাল মানে এরা প্রত্যন্ত মানে সেই সমস্ত জায়গাতে থাকে যেখানে এখনো আমাদের যে আধুনিক সভ্যতার ছোঁয়া পৌঁছায়নি। তার মানে বলতে পারো জঙ্গলমহল বা পাহাড়ি অঞ্চল বা দুর্গম কোনো স্থান যেখানে ট্রাইবালদের বাসস্থান আর কি। সেই সমস্ত জায়গাতে ব্রিটিশদের আগে অন্য কোনো শাসক যারা ভারতে শাসন করেছে, তারা এই ট্রাইবালদের কোনো ব্যাপারে, কোনো ইস্যুতেই তারা হস্তক্ষেপ করেনি। কিন্তু ব্রিটিশরা যখন ক্ষমতায় এসছে, তখন তাদের সম্পদের আহরণের জন্য, তাদের বেশি বেশি সম্পদ আহরণের জন্য তারা কি করেছে, এই ট্রাইবালরা যে সমস্ত জমিতে থাকতো, সেই জমিগুলো কোনো জমিদারের কাছে বিক্রি করে দিয়েছে। আর সেই জমিদারের মাধ্যমে এই ট্রাইবালদের ওপরে কি হয়েছে না, অত্যাচার শুরু হয়েছে। তো যার কারণে কি হয়েছে না, ট্রাইবাল মুভমেন্টের জায়গাটা তৈরি হয়েছে। আদারওয়াইজ ব্রিটিশদের আগে এরকম ট্রাইবাল মুভমেন্টের কথা শোনা যায় না।
তাহলে কি বললাম, একটা হচ্ছে ল্যান্ড অ্যালিনেশন হলো, ট্রাইবাল কমিউনিটিদের তাদের ল্যান্ড থেকে সরিয়ে দেওয়া হলো। নেক্সট হচ্ছে এক্সপ্লয়টেটিভ রেভিনিউ সিস্টেম, জমি থেকে তাদের উৎখাত করলে মানে তাদের নিজেদের জমি এখন হয়ে গেল জমিদারের জমি, আর সেই জমিদারের জমিতে বিভিন্ন ধরনের ট্যাক্স ব্যাক্স এই সমস্ত তুমি অ্যাপ্লাই করছো। তো সেই ক্ষেত্রে তারা যে জমিতে নিজেরা আগে কাজ কারবার করতো, কাউকে কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, এখন যেহেতু তাদের নিজেদের জমির ট্যাক্স আবার অন্য কাউকে দিতে হচ্ছে, আর সেই ট্যাক্স খরা হোক, বন্যা হোক, প্লাবন, যা খুশি যে কোনো ন্যাচারাল ক্ল্যামিটিতে হ্যাঁ তাদেরকে ট্যাক্স হেভিলি পে করতে হচ্ছে। আর এই সমস্ত কারণের জন্য কিন্তু তারা প্রতিরোধ বা বিদ্রোহ ঘোষণা করেছে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট 1864 সালে এটা তৈরি হয়েছে, এবং তারপর 1865-তে না ফরেস্ট অ্যাক্ট এসছে, এবং তারপর ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1878-এ বেশ কয়েকটা ফরেস্ট অ্যাক্ট আসার ফলে যে ন্যাচারাল রিসোর্সেসগুলো ফরেস্টের, হ্যাঁ, যেটা কিনা ট্রাইবালদের পৈতৃক সম্পদ, সেই জায়গাতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। আর সেই সমস্ত রেস্ট্রিকশনের জন্য তাদের কিন্তু যে সভরেনিটি, মানে ট্রাইবাল পিপলদের যে ল্যান্ড, তাদের যে ফরেস্ট ল্যান্ড, সেখানে তাদের যে সভরেনিটি সেটা হার্ম হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়ারিজ, মানে বলতে পারো যে মানি লেন্ডার্স। দেখো বিষয়টা কি হতো, যে জমিদাররা এই সমস্ত কৃষকদের থেকে ট্যাক্স কালেক্ট করত, যে কোনো পরিস্থিতিই হোক। এবার ধরো প্রচুর পরিমাণে খরা হয়েছে বা বন্যা হয়েছে, সেখানে ফসলটা হয়নি, তা সত্ত্বেও এই কৃষকদেরকে বা এই ট্রাইবালদেরকে ট্যাক্স পে করতে হচ্ছে। কিন্তু তারা সেই ট্যাক্সটা কোত্থেকে পে করবে? তখন তাদেরকে না যা কিছু তাদের ছিল সেগুলোকে ট্যাক্স পে করে পরে তাদের জীবন ধারণ করার জন্য যে মানি লেন্ডার্স আছে, ঠিক আছে, সেই মানি লেন্ডার্সদের থেকে টাকা ধার নিতে হতো। আর সেই টাকা যখন তারা শোধ করতে না পারতো, তখন তারা সেই বাঁধোয়া মজদুর হয়ে যেত আর কি, ঠিক আছে, জিম্মি হয়ে যেত। কালচারাল সাপ্রেশনের কথা যদি বলো, যে এই ব্রিটেনদের আসার পরে এই সমস্ত ট্রাইবাল এরিয়াতে ক্রিশ্চিয়ান মিশনারিজরা বিশেষভাবে ধর্ম প্রচার প্রপাগেশন করেছে, যেটা আজও ভারতবর্ষে হচ্ছে, আজও আজও। অর্থাৎ তোমরা দেখবে যে বিভিন্ন ট্রাইবাল এরিয়াতে দেখবা ক্রিশ্চিয়ানিটি যে প্রপাগেশনের জন্য বিভিন্ন ধরনের চার্চ বা বিভিন্ন ধরনের মিশনারি অ্যাক্টিভিটিস, সেটা এখনো লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তাদের নিজেদের যে কালচার, যেমন আমরা যদি একটা কথা বলি, একজনের কথা, দ্যাট ইজ বিরসা ভগবানের কথা যদি আমরা বলি, তো বিরসা মুন্ডা তিনি কিন্তু কি হয়েছিল না, প্রথম জীবনে তিনি কিন্তু কনভার্ট হয়েছিলেন, কিসে কনভার্ট হয়েছিলেন? ক্রিশ্চিয়ানিটিতে। তাহলে প্রথম জীবনে তিনি ক্রিশ্চিয়ানিতে কনভার্ট হয়ে তিনি দেখলেন যে না না না, এটা ঠিক হচ্ছে না, আমাদের নিজেদের একটা সংস্কৃতি আছে, আমাদের নিজেদের একটা কালচার আছে, সেটা আমরা তো হারিয়ে ফেলছি। তখন তিনি আবার ক্রিশ্চিয়ানিটি ছেড়ে নিজের ধর্মে ফিরে আসেন, এবং লোকেরা তখন তাকে ভগবান বলতে শুরু করে। সো এই যে যে ব্যাপারটা রয়েছে, বুঝতে পারছো তো? তো কালচারাল সাপ্রেশনটাও কিন্তু এদের মুভমেন্টের জন্য। আমরা আবার দেখব একটা ওটা বোধহয় খোন মুভমেন্টের মধ্যে আমরা ক্লাসে আছে, আজকে আলোচনা হবে ওখানে, যে ওখানে ওদের একটা রিচুয়ালস ছিল, বা এমন বলতে পারো যে ইংরেজরা মানে কোম্পানির শাসন যতদিন ছিল, সেই কোম্পানির শাসনে মানে 1857 সালের বিদ্রোহের আগে পর্যন্ত, তখন দেখবা যে ইংরেজরা ভারতবর্ষের সোসাইটিতে বা ধর্মীয় যে যে সমস্ত কুসংস্কারগুলো ছিল, অ্যাকচুয়ালি সেটা ব্রিটিশদের কাছে কুসংস্কার মনে হচ্ছে, কারণ যেহেতু এটা দীর্ঘদিন ধরে এই ভারতীয় সমাজ পালন করছে, তাই তাদের কাছে এটা সংস্কার, কিন্তু ইংরেজদের চোখে এটা মনে হচ্ছিল কুসংস্কার। তো সেই জায়গা থেকে এই কুসংস্কারগুলো যখন বন্ধ করা হলো, তখন মনে করা হলো যে হ্যাঁ, আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে দেখবা যে একটা কোন মুভমেন্ট বোধ হয়, আমি ভুলে যাচ্ছি, ওইখানে একটা রিচুয়াল ছিল যে হিউম্যান স্যাক্রিফাইস দেওয়া হতো, মারিয়া বলে একটা স্যাক্রিফাইস ছিল। ওইখানে কি হতো যে ভগবানের সাথে কথা বলার জন্য একজন লোককে চয়ন করা হতো, এবং সেই লোকটা স্বেচ্ছায় তার জীবন বলিদান দিত, বুঝতে পারছো? সে মৃত্যুবরণ করতো, তাকে খুব রিচুয়ালের সাথে তাকে মেরে ফেলা হতো, বলা হতো, এমন মনে করা হতো যে সে ভগবানের সাথে গিয়ে কথা বলবে এবং তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য কিছু না কিছু একটা পথ বাতলে দেবে, এরকম একটা ব্যাপার। সো বুঝতেই পারছো যে এটা তো তাহলে একটা অমানবিক কাজ, এটা একটা কুসংস্কার। তাহলে সেই সমস্ত জিনিসগুলো যখন ইংরেজরা এটাকে সলভ করার চেষ্টা করেছে, তখন এটা তাদের কালচারাল সাপ্রেশনের মধ্যে পড়ছে, আর তখন তারা এটাকে নিয়ে মুভমেন্ট করছে বা সংগঠিত হচ্ছে।
আচ্ছা আসো, এবার যদি আমরা বলেছিলাম যে ট্রাইবাল মুভমেন্টকে ভারতবর্ষের যদি ফেজে আমরা ভাগ করি তাহলে তিনটে ফেজে আমরা দেখতে পাবো। এক দেখতে পাবো হচ্ছে 1795 থেকে 1860 পর্যন্ত একটা ফেজ, 1860 থেকে 1920 পর্যন্ত একটা ফেজ, আর থার্ড ফেজ হচ্ছে 1920 থেকে 1947 পর্যন্ত। ওকে, তাহলে প্রথম ফেজে কি হচ্ছে না, ইট কোনসাইডেড উইথ দ্য রাইজ অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, লিডারশিপ ফ্রম ট্র্যাডিশনাল সেকশনস হুজ প্রিভিলেজেস ওয়্যার আন্ডারমাইন্ড। ওকে, অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে যারা এই সমস্ত ট্রাইবাল গোষ্ঠীর যারা নেতা ছিল তাদের যে অধিকার বা তাদের যে সুযোগ সুবিধা সেটাকে আন্ডারমাইন করা হয়েছে। সেকেন্ড ফেজে আমরা দেখতে পারবো যে এখানে ইন্টেন্সিভ কলোনিয়ালিজম যেখানে আমরা দেখতে পাবো, হ্যাঁ, মানে চূড়ান্ত পর্যায়ের যে ঔপনিবেশিকতা যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, যেমন মার্কেন্টালিজমের যে প্রভাব, হ্যাঁ, বা ট্রাইবাল ইকোনমিকে ইম্প্যাক্ট করা, তার যে ক্ষতি সাধন করা, এটার একটা ব্যাপার, ল্যান্ড ফরেস্ট, হ্যাঁ, এবং তাদের লিডারশিপ, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে এই সেকেন্ড ফেজে আমরা দেখব। আর থার্ড ফেজটা হচ্ছে যেখানে ট্রাইবালস এঙ্গেজড ইন ন্যাশনালিস্ট, অ্যাগ্রারিয়ান অ্যান্ড সেপারেটিস্ট মুভমেন্টস, লিডারশিপ ফ্রম এডুকেটেড ট্রাইবস অর আউটসাইডার্স। ওকে, তো এখানে দেখবো যে থার্ড ফেজে এই ট্রাইবাল গোষ্ঠী থেকেও কিন্তু তারা ভারতবর্ষের যে জাতীয় আন্দোলন সেই জায়গায় তারা অংশগ্রহণ করছে। তো এরকম করে আমরা তিনটে ফেজে ভাগ করছি। সো এবার চলো আমরা এদের কতগুলো এক্সাম্পল দেখে নিই যে কোন কোন আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চলো, প্রথম দেখতে পাচ্ছ হচ্ছে পাহাড়িয়া রিবেলিয়ান। তো দেখো, পাহাড়িয়া রিবেলিয়ান হচ্ছে কি, পাহাড়িয়া কথার অর্থ কি, পাহাড়িয়া কথার অর্থ হচ্ছে যারা পাহাড়ে বসবাস করে তাদের বলা হয় পাহাড়িয়া, যারা গ্রামে বসবাস করে তাদের বলা হয় কি, গাওয়ার, তাই না? যারা পাহাড়ে বসবাস করে তাদের বলা হয় পাহাড়িয়া, আর যারা এরকম করে গ্রামে বাস করে তাদের বলা হয় গাওয়ার। কিন্তু গাওয়ার কথাটাকে একটু নেগেটিভ সেন্সে নেওয়া হয়, কিন্তু গাওয়ার মানে মূর্খ বা অশিক্ষিত এরকম কিছু নয়। গাওয়ার মানে, আর যারা শহরে বাস করে তাদের বলা হয় শহরি। তাহলে শহরের বাসিন্দারা শহুরি বা শহরি বা শাহেরি যাই বলো না কেন, গ্রামের বাসিন্দাদের বলা হয় গাওয়ার। গাওয়ার মানে গ্রামের বাসিন্দা, নাকি এটাকে অন্য ভিন্ন অর্থে আমরা যেহেতু ইউজ হতে দেখছি বর্তমানে। আর তেমনি পাহাড়িয়া হচ্ছে যারা পাহাড়ে বাস করত। সো এই পাহাড়িয়ারা হচ্ছে রাজমহল যে পাহাড়, সেই রাজমহল পাহাড়ে এদের বাসস্থান ছিল। এবার এই পাহাড়িয়াদের কাহিনীটা একটুখানি শোনো। বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে বিভিন্ন সময় ইংরেজরা সকলের থেকে ট্যাক্স কালেক্ট করেছে ইংরেজরা, কিন্তু এই পাহাড়িয়া রিবেলিয়নটা একটুখানি ব্যতিক্রম। কেন? কারণ পাহাড়িয়ারা না ইংরেজ সরকারের থেকে ভাতা নিয়েছে, বুঝতে পারছো? মানে আগে যখন ইংরেজরা যখন আসেনি তখন এই পাহাড়িয়ারা পাহাড়ের ওপরে থাকতো। এরা মাঝে মাঝে এসে প্লেন ল্যান্ডে যে সমস্ত জমিদার থাকতো বা বড়লোক থাকতো তাদেরকে ডাকাতি করে সম্পদ নিয়ে চলে যেত এরা। তো যখন ইংরেজদের তখন ওই রাজারা কি করতো, এদের সঙ্গে যুদ্ধ টুদ্ধ করে এদেরকে পরাজিত করতো বা তাড়িয়ে টাড়িয়ে দিত। তো এদের মূল কাজই কি ছিল না, এদের মূল কাজই ছিল হচ্ছে ডাকাতি করা, ডাকাতি করে, কারণ পাহাড়ের ওপরে থাকে, এদের অন্য কোনো সংসাধন নয় জীবনযাপন করার জন্য, এটাই তারা করতো। সো তারা ওই ওপর থেকে আসতো, লুণ্ঠন ফুণ্ঠন করে নিয়ে চলে যেত। সো ইংরেজরা যখন আসলো, তাদের ক্ষমতার বিস্তার করলো, তখন দেখলো যে হ্যাঁ রে ভাই, এরা তো বারবার আসে আর এই সমস্ত আমাদের অ্যাটাক করে, ডাকাতি করে নিয়ে চলে যায়। তাহলে এক কাজ করো, ওদের সাথে প্যাসিফিকেশন পলিসি অ্যাডপ্ট করো। প্যাসিফিকেশন পলিসি মানে শান্তি নীতি চুক্তি, যে ভাই তোমাদের আর দরকার কি, তোমরা যে আসছো ডাকাতি করার জন্য, মানে টাকার জন্য আসছো, তো ছেড়ে দাও, আমরা তোমাদেরকে ট্যাক্স দিয়ে দেবো, তোমাদেরকে আমি কি দিয়ে দেবো না, অ্যালাউন্স দিয়ে দেবো, ভাতা দিয়ে দেবো, আর এই সমস্ত করার দরকার নেই। তার মানে বুঝতে পারছো, পাহাড়িয়ারা হচ্ছে এমন একটা কমিউনিটি যারা কিনা ব্রিটিশদের থেকে ট্যাক্স কালেক্ট করেছে তারা। তো একটা শান্তির একটা ব্যাপার স্যাপার। সো এর নেতৃত্ব দিয়েছে কেনা, রাজা জগন্নাথ নেতৃত্ব দিয়েছে 1778 এই সময়টা নাগাদ। ওকে, এবং এই সময় ব্রিটিশরা কিন্তু ব্রুটালি হত্যা করেছিল পাহাড়িয়াসদেরকে। কারণ যখন যখন ইংরেজদের আগে যখন নেটিভ রাজারা ছিল তখন তাদের সাথেও যুদ্ধ হতো, কিন্তু তাদের সাথে যুদ্ধে পাহাড়িয়ারা জিততো বেশি, তারা হারতো কম। ওকে, তো কিন্তু ব্রিটিশরা যখন ক্ষমতায় এসেছে বা ব্রিটিশদের যখন ভারতবর্ষে শাসন চলছে,
তখন ব্রিটিশদের যেহেতু আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, সেই ক্ষেত্রে পাহাড়িয়ারা কিন্তু বারবার পরাজিত এবং পাহাড়িয়াদেরকে ব্রিটিশরা ব্রুটালি হান্ট করতো এবং হত্যা করতো। সো পরবর্তীকালে ব্রিটিশরা দেখলো যে এইভাবে করে করে কি লাভ বলো, ওরা সেই থাকে পাহাড়ের মাথায়, মাঝে মাঝে আসে, দরকার নেই, ওদের সাথে একটা শান্তি চুক্তি করো, কিছু একটা অ্যামাউন্ট ওদেরকে দাও যাতে আমাদের উপরেই মানে রাতে বেরেতে হামলা না করে। এটা একটা ব্যাপার, পাহাড়িয়া রিবেলিয়ন হয়ে গেল। কোথায় হয়েছে, কখন হয়েছে, রাজা নেতাকে এইটুকুন মনে রাখার চেষ্টা করো, ব্যাস। এগুলো থেকে দেখো এই 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 যে যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, আমি আগের দিনও বলেছি, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হতে চলেছে। হ্যাঁ, কারণ ডেসক্রিপটিভ পেপারে কিন্তু এই সমস্ত থেকে কোয়েশ্চেন দেবে, তো সেই জায়গায় মার্কের একটা ওয়েটেজ থাকবে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে যদি বলা হয়, এটা মানে খুবই মানে খুবই আর কি, পড়বা বেশি, রেজাল্ট কম, এরকম একটা ব্যাপার। চলো নেক্সট। বাকি এটার পিডিএফ নোট তো তোমাদের দিচ্ছি, ডিটেলসটা তোমরা পড়ে নিও, ওকে। আচ্ছা, এরপর দেখো একটা বিদ্রোহ আমরা জানি, চুয়ার বিদ্রোহ, কিন্তু এই কথাটা চুয়ার বিদ্রোহটা আমাদের বলা উচিত নয়, ঠিক আছে। চুয়ার শব্দটি একটি গালাগালি সূচক বা ব্যাড ওয়ার্ডস যদি বলতে চাও, তো এটাকে আমরা জঙ্গলমহল রিভোল্ট বলবো। দেখো, যারা নেটিভ হিস্টোরিয়ান, যারা ভারতীয় ইতিহাসবিদ, তারা এটাকে জঙ্গলমহল রিভোল্ট বলতো, কিন্তু যারা ইউরোপিয়ান হিস্টোরিয়ান তারা এটাকে চুয়ার মুভমেন্ট বলছে বা চুয়ার আপরাইজিং বলছে। চুয়ার কথাটা হচ্ছে মানে শুয়ার, এই শুয়ার কথাটা থেকে এসছে চুয়ার, মানে এই নেটিভকে, অর্থাৎ আমাদের বীরভূম, বাঁকুড়া, অর্থাৎ ছোটনাগপুর আর পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, এই মাঝখানে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জেলা, হ্যাঁ, বা আমাদের ঝাড়খণ্ডের কিছু একটা এলাকা, এই সমস্ত এলাকা জুড়ে এই কমিউনিটি এখানে থাকতো, ঠিক আছে। আর এদেরকে এই সমস্ত, এরা যেহেতু এরা জঙ্গলমহলে বাস করতো, তা সেই ক্ষেত্রে এই এদেরকে না চুয়ার বলতো, সুয়ার বলতো আর কি, গালাগালি, এটা একটি ইংরেজদের দেওয়া গালাগালি। আর সেই গালাগালিটাই আমরা পরবর্তীকালে আপরাইজিং করছি। সো এটাকে আমরা চুয়ার একটা নেগেটিভ ওয়ার্ড বা ব্যাড ওয়ার্ড, এটা আমাদের ইউজ করা উচিত নয়। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমাদের যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করে দেখো, সে কিন্তু জঙ্গলমহল রিভোল্ট সম্পর্কে জানে না, সে চুয়ার বিদ্রোহ সম্পর্কেই জানে। ঠিক বলেছি না বলো? হুম। তাহলে আমরা নিজেরাই একবার ভেবে দেখো যে আমরা হ্যাঁ দাদা, ছোটবেলা থেকে এটা ওই চুয়ার বিদ্রোহ বলেই জেনে এসেছি। হ্যাঁ, তাহলে কতটা খারাপ একটা ব্যাপার যে আমরা নিজেরাই আমাদের নিজেদের লোকেদের গালাগাল দিচ্ছি, চুয়ার বা সুয়ার বলছি। তাহলে এটা যারা ইতিহাসটাকে লিখেছেন বা বইটাতে যেটা ইউজ করা হয়েছে, এটা ঠিক করা হয়নি, এটা যাই হোক। তাহলে এই চুয়ার বিদ্রোহ বা জঙ্গলমহল রিভল্টে দুর্জন সিং নেতৃত্ব দিয়েছিলেন। এটার সময়কাল আমি আগেও বলেছি যে এই সমস্ত নেটিভ যে সমস্ত মুভমেন্টগুলো আমরা দেখব, রিজনাল মুভমেন্ট, সেখানে স্পেসিফিক কোনো ডেট বা ডে নেই, এখানে একটা লং পিরিয়ড ধরে এখানে হবে। তো সময়কালটা জেনে নিচ্ছি যে এটা 1767 থেকে 1802 এর মধ্যে চলছে। সো এখানে কি বিষয়টা হয়েছিল না, দ্য চুয়ার রিবেলিয়ন ওয়াজ আ রিভোল্ট ইন দ্য বাঁকুড়া অ্যান্ড মিদনাপুর ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল in 1798 to 1799. The rebellion was primarily caused by the British colonizers' exploitative and revenue policy. প্রত্যেকটা ক্ষেত্রে একই কারণই থাকবে, ইউনিক কোনো কারণ আমাদের এখানে নেই, প্রত্যেকটা জায়গায় একই কারণ থাকবে। দেখো, ব্রিটিশ কলোনাইজার্সদের একটা এক্সপ্লয়টেটিভ আর রেভিনিউ পলিসি, তার বিরুদ্ধে এই সংগ্রাম। দ্য চুয়ার্স লোকাল ট্রাইবসম্যান হু হ্যাড হেল্ড দেয়ার ল্যান্ড সিন্স মুঘল টাইমস, এরা মুঘল টাইমস থেকে এদের ল্যান্ডে ছিল। were angry that the British were taking back their farmlands, কিন্তু ব্রিটিশরা ক্ষমতা আসার পরে তাদের যে চাষের জমি সেটাকে নিয়ে নিচ্ছিল, জমিদারদের কাছে দিয়ে দিচ্ছিল, এবং তার নিজেদের জমি যেটা সারা জীবন এরা চাষাবাদ করে এসছে, সেইটা ট্যাক্স আবার দিতে হবে, বুঝতে পারছো? এই সমস্ত কারণের জন্য এই আন্দোলন হয়েছে। এইখানে পাইক আন্দোলন, দেখো পাইকদের সম্পর্কে আমরা জানি কি, পাইক আমরা প্রিভিয়াস ক্লাসে বোধহয় পাইক মুভমেন্ট সম্পর্কে পড়েছি। পাইক হচ্ছে একটা মিলিশিয়া গ্রুপ যারা রাজাকে আর্মি প্রোভাইড করত যুদ্ধের সময়। হ্যাঁ, এটা উড়িষ্যাতে আমরা দেখেছি, উড়িষ্যাতে, তাই না? তাহলে এই পাইকরা যারা হেরিডিটারি পুলিশম্যান ছিল অ্যান্ড গার্ডস ছিল, বংশ পরম্পরায় এরকম হতো, ওয়ার অলসো থ্রোন আউট অফ দেয়ার জবস, এবং এই পাইকদের জবসও ডিসব্যান্ড করা দরকার। নেটিভ রাজারা নেই তো আর এদের চাকরি থাকবে কোত্থেকে? এর অন্যান্য রিজন যেমন ছিল ফেমেইন, দুর্ভিক্ষ ছিল, ট্যাক্সের ইনক্রিজ ছিল, অপ্রেসিভ ডিমান্ডস ছিল,
এই সমস্ত কারণের জন্য এই বিদ্রোহ হয়েছিল। 1798-এ tribals rebelled, took to arms and adopted the guerrilla tactics of war when they realized that British had taken away their land. ব্রিটিশরা যখন তাদের জমি নিয়ে নিয়েছিল তখন তারা গেরিলা যুদ্ধ পদ্ধতিতে যুদ্ধ করত। এবং এই জঙ্গলমহলের রিভোল্ট সম্পর্কে আরেকটা কথা, এই জঙ্গলমহলের বাসিন্দারা যাদেরকে চুয়ার বলা হচ্ছে, তো এরা কি করতো, এরা যে ঘর তৈরি করত, এরা না মাটি দিয়ে দেওয়াল তৈরি করত, মাটির ঘর তৈরি করত। তো এই মাটির ঘর তৈরি করত, এদেরকে যখন ব্রিটিশরা যখন এদের সঙ্গে যুদ্ধ করত, ব্রিটিশদের অনেক পরাজয় হতো এদের সঙ্গে। কিন্তু কেন? কারণ এরা তীর ধনুক ব্যবহার করত এবং লুকিয়ে লুকিয়ে তীর ধনুক দিয়ে ব্রিটিশদেরকে মেরে দিত, ব্রিটিশ সোলজার্সদেরকে মেরে দিত। কিন্তু ব্রিটিশরা যখন এদের রিটালিয়েট করতে আসতো, তো এদের যে মাটির ঘরগুলো না, এমন এমন শক্ত শক্ত মাটির ঘরেরা তৈরি করতো যে যেখানে ব্রিটিশদের যে কামান, সেই কামানের যে গোলা সেটাকেও মানে সহ্য করে নিত সেই ঘরগুলো, এতটাই শক্তপোক্ত হতো। তো সেই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা চলো নেক্সট যাই তাহলে। তামার রিভোল্টস। দেখো তামার রিভোল্টস এটা ছোটনাগপুর অঞ্চলে হয়েছে, ছোটনাগপুর অঞ্চলে, হ্যাঁ, যেখানে ওরাও কমিটির লোকেরা থাকতো, ওরাও কমিটি, ওরাও যে উপজাতি রয়েছে সম্প্রদায়, তারা তামারের, হ্যাঁ। এবং এখানে ভোলানাথ সহায় হচ্ছে এনাদের নেতা, ভোলানাথ সহায়। কি ছিল না কারণ? দে রিভোল্টেড against the faulty alignment against of the British government, okay, and the alignment system exposed the British failure to secure tenants the rights, causing unrest among Tamar tribes. ওই একই ব্যাপার যে টেনান্টসদের মানে যে প্রজাস্বত্ব, একটা জমিতে আমার জমি, আমাকে তুমি হঠাৎ প্রজা বানিয়ে দিলে, তো আমার যে প্রজাস্বত্ব জমির উপর থাকবে, ল্যান্ড রাইটস, সেটা নিয়েই বিপ্লব বিদ্রোহ। তার মানে তোমরা যখন ট্রাইবাল মুভমেন্ট দেখবে, ওই যে আমি আগে বলেছি যে মেইনল্যান্ড ট্রাইবাল মুভমেন্টের মধ্যে সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয়, এই তিনটি জায়গা থেকে এদের বিদ্রোহের মূল ভাবনা। এখানেও দেখতে পাচ্ছ যে ল্যান্ড রাইটস নিয়ে এদের বিদ্রোহ শুরু হয়েছিল। They were joined in the revolt by the tribals of adjoining areas, মিদনাপুর, তারপর তোমার খেওলপুর, দাধোয়া, তারপর চাটশিলা, জলদান, সিলি, এই সমস্ত জায়গার এলাকার ট্রাইবরা একত্রিত হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং 1832-33-এর মধ্যে গভর্নমেন্ট এদেরকে সাপ্রেস করে দিয়েছিল। এরপরে আসছে ভিল আপরাইজিং, ঠিক, ভিল। তো ভিল কমিউনিটি যাদেরকে মহারাষ্ট্রে এবং গুজরাটে দেখা যায়, তো সেইখানে খন্দেশ হিল রেঞ্জ, হ্যাঁ, খানদেশ বা খন্দেশ যাই বলো না কেন, সেই পার্বত্য এলাকায় এই ভিল কমিউনিটি থাকতো। এদের কারণ কি ছিল? যে খানদেশ যখন ব্রিটিশরা অকুপাই করলো, কবে না 1818 সালে, তখন ভিলরা দেখলো যে ব্রিটিশরা এরা হলো আউটসাইডার্স, তারা এসে তাদের জমি দখল করে নিয়েছে এবং তাদের যে স্বাধীনতা, হ্যাঁ, তাদের স্বাধীনতাটাকে চ্যালেঞ্জ করছে ব্রিটিশ রুল। তো সেই ক্ষেত্রে, কারণ দেখো তারা তাদের ফরেস্ট হারিয়ে ফেলেছিল, তারা তাদের ল্যান্ড রাইটস হারিয়ে ফেলেছিল, দেখো এখানেও ল্যান্ড রাইটস দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো? তাহলে এই সমস্ত কারণের জন্য স্বাধীন ছিলাম, হঠাৎ করে কেউ একজন উড়ে এসে জুড়ে বসলো, আবার অত্যাচারের সীমা নেই। তো এই সমস্ত কারণগুলোর জন্যই এই আন্দোলন। তো ভিল আপরাইজিং হলো, মনে রাখতে হবে কোনটা কোথায় হচ্ছে। তাহলে ভিল আপরাইজিং হচ্ছে মহারাষ্ট্র বা গুজরাট। দেখো যেখানে গুরুত্বপূর্ণ নেতার নাম আছে বা জানা আমাদের দরকার, সেখানে আমি লিডারের নাম রেখেছি, যেখানে লিডারের নাম জানার দরকার নেই সেখানে আর রাখা নেই। ওকে, বাকি দেখো পড়তে তো আমাদের অনেক হবে, হ্যাঁ, এই জন্য যতটুকুন আমি এখানে প্রোভাইড করছি ততটুকুনকে রাখার চেষ্টা করো, তাহলে সুবিধা হবে। কারণ পরে যখন আমরা এমসিকিউ সিরিজগুলোকে এখান থেকে করব তখন আমাদের সুবিধা হবে। ওকে, খুব মজার বিষয় যখন আমরা এমসিকিউ সিরিজগুলো করব, বিশেষ করে 2024-এর বিসিএস এর জন্য, তখন তো এটা করতে তোমাদের ভালো লাগবে আর কি। প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, যে কোনো টপিক থেকেই হোক। আচ্ছা, ভিলরা দেখো, ভিলরা তাহলে কি হলো, 1825-এ এদের সংগ্রাম হয়েছে, 1836-এ হয়েছে, 1846-এ হয়েছে। বুঝতে পারছো যে এটা ডিফারেন্ট টাইম পিরিয়ডে এদের মুভমেন্ট হয়েছে। ওকে, এবার আছো দ্যাট ইজ রামোসি আপরাইজিং।
রামসি আপরাইজিং এর লোকেশনটা কোথায়? রামসি হচ্ছে একটা অ্যাবরিজিনাল কমিউনিটি ইন ওয়েস্টার্ন ঘাটস, কর্ণাটকা, মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ। অর্থাৎ ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা জুড়ে এদের দেখা যেত, অর্থাৎ বিশেষ করে কর্ণাটক, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে এই রামসি কমিউনিটিদের আমরা দেখতে পাই। ঠিক আছে, তারা কি করতো না, মারাঠা আর্মিতে সোলজার হিসাবে তারা কাজ করতো। মারাঠা আর্মিতে, হ্যাঁ, মারাঠা আর্মিতে লোয়ার র্যাঙ্কে জাস্ট সৈন্য হিসাবে তারা মারাঠা আর্মিকে সার্ভ করেছে। তার মানে রামসি গ্রুপ বা ট্রাইব এরা এক প্রকারের মিলিশিয়া ট্রাইব বলতে পারো। সো তোমরা যদি লিডারের কথা বলো, এদের 1822 সালে চিত্তুর সিং, চিত্তুর সিং, সাতারার চিত্তুর সিং এই রামসিদের যে বিদ্রোহ সেটাকে কি করেছিল না, নেতৃত্ব দিয়েছিল। ওকে, আর 1826-এ এখানে যারা পুনার কাছাকাছি যে সমস্ত রামসি ট্রাইবরা ছিল বা কমিউনিটি ছিল, তারা উমাজি নায়কের নেতৃত্বে এবং বাপু ত্রয়ম্বকজি সাওয়ান্ত এর নেতৃত্বে তারা সংগ্রাম করেছে। তাহলে চিত্তুর সিং জিজ্ঞেস করবে যে চিত্তুর সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন, বা এমন জিজ্ঞেস করবে যে রামসি বিদ্রোহের নেতা কে ছিলেন, সো চিত্তুর সিং ছিলেন। আর কে ছিলেন না, উমাজি নায়ক আর বাপু ত্রয়ম্বকজি। ওকে, মনে রাখার জন্য দেখো এই চিত্তুর নামটা তোমরা মহারাষ্ট্রের নাম দেখতে পাবে, দেখো নায়ক টাইটেলটাও মহারাষ্ট্রে দেখতে পাবে, সাওয়ান্ত বা ত্রয়ম্বকজি টাইটেলটাও মহারাষ্ট্রে দেখতে পাবে। সো এইভাবে কিন্তু মনে রাখা যেতে পারে। আচ্ছা, uprisings resulted from the annexation and deposition of popular rulers after the Peshwas defeat in 1880 in Ramosi lost their livelihood। খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা দেখেছি যে রামসিরা মারাঠা আর্মিতে ছোট ছোট সৈন্য হিসাবে কাজ করত। সো যখন মারাঠাদেরকে, পেশোয়াদেরকে যখন ব্রিটিশ সরকার 1818-তে পরাজিত করে দিচ্ছে, তখন তো এরা কর্মহীন হয়ে পড়ছে না, কারণ এরা একটা মিলিশিয়া গ্রুপ। কারণ এরা ওই যুদ্ধ বা ওই আর্মি ওর কাজের মাধ্যমে তারা বেতনটা পেত, তো সেটাই যাদের চাকরি করতো এরা, তারাই এখন আর নেই, তাহলে বেঁচে থাকবে কি করে? তো সেই জন্যই আন্দোলনটা আর কি। ব্রিটিশরা এই তোমার condoned Ramosi crimes, granting them land and recruiting them as hill police। এবং ব্রিটিশরা এদের এই বিদ্রোহ দমন করার জন্য সুন্দর নীতি গ্রহণ করেছিল কিনা, এদেরকে ল্যান্ড দিয়ে গ্র্যান্ট করেছিল এবং এদেরকে হিল পুলিশ হিসাবে নিয়োগ দিয়েছিল, দিয়ে এই বিপ্লবটাকে তারা প্যাসিফাই করার চেষ্টা করেছিল। ওকে, আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি যে এদেরকে কেন এরকম করা হচ্ছে। দেখো এই আমরা জানি যে মহারাষ্ট্রের ইতিহাসটা একটু অন্যরকমের ইতিহাস। কারণ কি, দেখো শিবাজি মহারাজ থেকে শুরু করে, দেখো এদের যে অবস্থান কোথায় বলো তো, ওয়েস্টার্ন ঘাট। তো যদি আমরা একটু জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভে দেখি, তো ওয়েস্টার্ন ঘাটের যে ভূমিরূপ, সেই ভূমিরূপে এরা কিন্তু দুর্ধর্ষ বাহিনী ছিল। এটা কিন্তু সাধারণ ওই মানে কোল, ভিল, মুন্ডা এদের মতন এত নিরীহ নয়, কিন্তু এরা মাথায় রাখতে হবে, এরা কিন্তু নিরীহ নয়, এরা ভয়ঙ্কর খতরনাক সৈন্য হিসাবে। তো সেই ক্ষেত্রে ইংরেজরা কিন্তু খুব ট্যাকটিক করে কিন্তু আমাদের ভারতবর্ষে ওদের শাসনটাকে টিকিয়ে রেখেছিল। সো এদের সাথে কিন্তু আর সরাসরি ভাই দমন পীড়নে যাওয়া যাবে না। তাই দেখো এখানে দমন পীড়ন নেই, এদের যেটা ছিল যে ভাই আমরা কর্মহীন হয়ে পড়েছি, আমাদের কর্ম লাগবে, হ্যাঁ এদেরকে কর্ম দেওয়া হয়েছে, ল্যান্ড গ্র্যান্ট করা হয়েছে এবং হিল পুলিশ হিসাবে রিক্রুট করে দেওয়া হয়েছে। তারপর আসো অহোম রিভল্ট। দেখো অহোম রিভল্টের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, অহোম রিভল্টের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বার্মাতে এক ধরনের ওক ট্রি পাওয়া যেত। ঠিক আছে, এক ধরনের ওক ট্রি পাওয়া যেত, আর সেই ওক ট্রিগুলো, বার্মার যে ওক ট্রি ছিল এইগুলো কিন্তু খুবই দামি গাছ ছিল। দামি গাছ মানে সাধারণত ওক গাছগুলোকে সাধারণত জলে যদি ফেলা যেত তাহলে ভেসে থাকতো অন্যান্য এলাকার, কিন্তু এই বার্মা বা নর্থ ইস্ট প্রভিন্সে যে ওক ট্রিগুলো জন্মাতো সেই গাছগুলো খুবই পুরু হতো, মানে ডেনসিটিটা খুব ভালো হতো কাঠের, যার কারণে সেগুলো জলের মধ্যে দিলে না ডুবে যেত, মানে এতটাই ডেনসিটি হতো কাঠের মধ্যে, উডের মধ্যে। তো সেই কারণে যেহেতু ইংরেজদের রেলপথ করার দরকার ছিল, বা এই কাঠগুলো দিয়ে প্রচুর শক্ত কাঠ ছিল, তো এটা আহরণ করার দরকার ছিল, যার কারণে
ইকোনমিক পার্সপেক্টিভ থেকে এই আন্দোলনগুলো হয়েছে। দেখো অহোম কোথায় আছে বলো দেখি, আসাম কোথায়, নর্থ ইস্টে রয়েছে না, আসাম। নর্থ ইস্টে রয়েছে আসাম, হ্যাঁ ঠিক। তো সেই ক্ষেত্রে কিন্তু এইখানে দেখো ইকোনমিক্যাল কজেস, ওকে, ইকোনমিক্যাল কজেস এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে এখানে একবার দেখে নাও, গোমাধার কনভার অ্যান্ড অহোম প্রিন্স had started the rebellion along with the support of Dhananjay Borgohain and জয়রাম খড়গহারিয়া ফুকান। তো এই নামগুলোকে একটুখানি মনে রাখার চেষ্টা করবে, আদারওয়াইজ এতটা ইম্পর্ট্যান্ট নয়। তোমার গোমাধার কনভার নামটা মনে রেখো। ওকে, ব্রিটিশ অকুপেশন ডিসপাইট ট্রিটি, রিজন কি ছিল? ব্রিটিশ অকুপেশন ডিসপাইট ট্রিটি অফ ইয়ান্দাবু 1826। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা অ্যাংলো বার্মিজ ওয়ার সম্পর্কে বোধহয় আমাদের পড়ার মধ্যে পড়িনি, নাকি পড়েছি? অ্যাংলো বার্মিজ ওয়ার সম্পর্কে এইটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করিনি। আচ্ছা চলো, এটা নেক্সট কোন একটা ক্লাসে। বার্মিজ এখনো পর্যন্ত কিছু পড়া হ্যাঁ হয়নি। ঠিক ঠিক, চলো এটা আমি তোমাদের কোন একটা ক্লাসে আমি একটা পার্টে আলোচনা করে দিব, হ্যাঁ, ইঙ্গো বার্মা যুদ্ধ সম্পর্কে। সো ওকে, তো অ্যাংলো বার্মিজ ওয়ার রেজড দ্য অহোম নবিলিটিজ সাসপিশন অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন। বুঝতে পারছো, মানে ইংরেজদের বার্মার সাথে যে যুদ্ধ, সেইটা দেখো, দ্য ব্রিটিশ প্লেস টু লিভ আফটার দ্য অ্যাংলো বার্মিজ ওয়ার। এই অহোম কিংডমে ব্রিটিশরা বলেছিল, এই অহোম যে কিংডম তাদের বলেছিল যে ভাই আমাদেরকেও তোমরা একটু সাহায্য করো বার্মাদের বিরুদ্ধে, এদের সঙ্গে যুদ্ধ টুদ্ধ করে আমরা একটু জিতে যাই, তারপর তোমাদেরকে আবার তোমাদের দেশ তোমাদেরটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব। কিন্তু দেখা গেল যে ব্রিটিশরা অ্যাংলো বার্মিজ ওয়ারে বার্মাদেরকে পরাজিত করার পরেও তারা যে অহোমদের যে মানে যে কিংডম, সেখানে আর স্বাধীনতা বা স্বায়ত্তশাসনকে প্রোভাইড করছে না, যার জন্য যে অহোম নবিলিটি ছিল তারা সাসপিশনের মধ্যে ছিল এবং তাদের ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ হয়েছিল, এবং তারপরেই এই অহোম রিভোল্ট হয়েছিল। ওকে, আচ্ছা এরপর আসো কোল আপরাইজিংস। তো কোল বিদ্রোহ এটাও হয়েছে কিনা, ছোটনাগপুর রিজনে হয়েছে কোল বিদ্রোহ। এটা ছড়িয়ে পড়েছিল রাঁচি, হাজারিবাগ, পালামৌ এবং মানভূম, এই সমস্ত জায়গায় এই কোল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ পেনিট্রেট, রিজন কি ছিল না, রিজন ছিল হচ্ছে ব্রিটিশ পেনিট্রেশন অ্যান্ড ল ওভার কোল চিপস কজড ট্রাইবাল টেনশনস। ওকে, অর্থাৎ ব্রিটিশ আইন বা ব্রিটিশদের মানে প্রবেশ ঢুকেছিল এই কোল কমিউনিটির মধ্যে, এবং কোল চিফস যারা ছিল, কোল সম্প্রদায়ের যারা প্রধান ছিল, তাদেরকে বিভিন্নভাবে, হ্যাঁ, এই ইংরেজরা ডিস্টার্ব করত। ঠিক আছে, অকুপেশন ব্রট সেটলার্স ট্রান্সফর্মিং ট্রাইবাল ল্যান্ডস, আবারও সেই একই কথা, ট্রাইবাল ল্যান্ডসের যে সেটেলমেন্টগুলো ছিল, হ্যাঁ, সেটলার্স মানে কি, দালাল বা ফোরে, ঠিক আছে, মার্চেন্টস, মানি লেন্ডার্স অ্যান্ড ব্রিটিশ ল থ্রেটেন্ড চিপস পাওয়ার, রিজেন্টমেন্ট লিড টু আপরাইজিংস অ্যাগেনস্ট আউটসাইডার্স। অর্থাৎ আমার নিজের জমি, আমার নিজের জমিতে তুমি ভাই আউটসাইডার্স হিসাবে আসছো, এসে আমাদেরকে অত্যাচার নিপীড়ন করছো, আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের দালাল কমিউনিটি তৈরি হয়ে গেছিলো, তাদের মধ্যে তোমার মানি লেন্ডার্স তৈরি হয়ে গেছিলো, মার্চেন্টস যারা কম টাকা দিত কিন্তু বেশি রিসোর্সেস তারা গ্রহণ করে নিত। এই সমস্ত কারণের জন্য যখন দেখলো কোলরা যে আমাদের চিফকে বা অপমান করা হচ্ছে বা আমাদের চিফের ক্ষমতাকে হরণ করা হচ্ছে, তখন তারা সংগঠিত হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। খাসি, গারো খাসি আপরাইজিং, এখানে গারো কথাটা নেই, তোমরা নোটের মধ্যে লিখে নিতে পারো, গারো খাসি আপরাইজিং। তো গারো খাসির আপরাইজিং মানে বুঝতেই পারছো যে এটা মেঘালয়াতে হয়েছে, আজকের দিনে যে মেঘালয়া, অর্থাৎ খাসি হিল এবং জয়ন্তী হিলের মাঝখানে এই সমস্ত বিদ্রোহগুলো হয়েছে। 1829 থেকে 33 হচ্ছে সময়সীমা, এবং লিডারের জন্য মনে রাখবে যে তিরোত সিং, তিরোত সিং পরীক্ষায় জিজ্ঞেস করে খাসি আন্দোলনের বা খাসি বিদ্রোহের নেতার নাম কি, দ্যাট ইজ তিরোত সিং। ব্রিটিশ অ্যানেক্সড করেছিল ইন্ডিপেন্ডেন্ট ট্রাইবাল স্টেটস অফ খাসি হিলস 1826 সালে। যে খাসি হিলস, এটা স্বাধীন খাসিদের জন্য, স্বাধীন খাসিদের ভূমি ছিল, সেটাকে ব্রিটিশরা অ্যানেক্স করে নিয়েছিল তাদের টেরিটরির মধ্যে।
The British administration wanted to build a road linking the Brahmaputra valley with Sylhet. অর্থাৎ ব্রিটিশরা চেয়েছিল যে ব্রহ্মপুত্রের যে উপত্যকা তার সাথে বর্তমান বাংলাদেশের যে সিলেট সেই জায়গাটাকে কানেক্ট করার জন্য একটা রোড বিল্ডিং হবে। কিন্তু সেই রোড হওয়ার জন্য যে খাসিদের যে ওদের যে জমি সেটাকে হার্ম করা হচ্ছিল, যার কারণে তারা কিন্তু কি করছিল না, বিদ্রোহ ঘোষণা করেছিল। The conscriptions of laborers or for road construction led Khasis to wage a war of independence. ওকে, এবং এইখানে যে সমস্ত খাসিদেরকে মানে পরবর্তীকালে এই রাস্তা বানানোর জন্য যে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাদের যে ওয়েজ সম্পর্কে, তাদের যে বেতন ভাতা, এগুলো নিয়েও কিন্তু বিদ্রোহ ঘোষণা হয়েছিল এবং তারা স্বাধীনতার সংগ্রাম লড়েছিল। চলো নেক্সট, সান্তাল রিবেলিয়ান, সান্তাল কমিউনিটি। দেখো সান্তাল রিবেলিয়ানের সিধু কানুর নামটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, সিধু কানু। তো বীরভূম, বাঁকুড়া, সিংভূম, হাজারিবাগ, তারপর ভাগলপুর, তারপর তোমার মুঙ্গের যেটাকে আমরা বলি, এই সমস্ত জায়গাতে এই সাঁওতাল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। সিধু কানু তাদের আন্ডারে 10,000 সাঁওতালরা একজোট হয়েছিল এবং বিদ্রোহ ঘোষণা করেছিল জুন 1855-তে। ওকে, এবং মনে রাখবে যে সাঁওতাল বিদ্রোহটাই হচ্ছে সিপাহী বিদ্রোহের ঠিক প্রাককালের একটা বিদ্রোহ। পরীক্ষায় প্রশ্নটা জিজ্ঞেস করেছে তাই বলছি। প্রশ্ন ছিল যে সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বের আপরাইজিংস কোনটি বা বিদ্রোহ কোনটি, তাহলে মনে রাখবে সাঁওতাল বিদ্রোহ। তাহলে 1857 সিপাহী বিদ্রোহের ঠিক আগে যে বিদ্রোহ ছিল সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এখানে সিধু কানুর নেতৃত্বে 10,000 সাঁওতালরা একজোট হয়েছিল এবং 1855-তে তারা সংগ্রাম করেছিল। ওকে, প্লেস টু এস্টাবলিশ আ ফ্রি সাঁওতাল স্টেট, এবং তারা আন্দোলন করেছিল এই কারণে যে তাদের একটা স্বাধীন সাঁওতাল রাজ্য স্থাপনের জন্য। সাঁওতাল বিদ্রোহ এটা করার ফলে ইংরেজ সরকার একটা সাঁওতাল পরগনা ক্রিয়েট করে দিয়েছিল, হ্যাঁ, এবং তাদের যে এলাকাটা দিয়েছিল সেটা হচ্ছে 5,500 স্কোয়ার মাইল একটা এলাকা, ভাগলপুর আর বীরভূম এই দুটো জেলা জুড়ে একটা সাঁওতাল পরগনা তৈরি করে দেওয়া হয়েছিল এই সাঁওতালদের জন্য এই বিদ্রোহের পরে। তাহলে এর রিজনটা যদি দেখো তো সাঁওতালস rebelled against colonial exploitation and money lenders due to permanent settlement. পার্মানেন্ট সেটেলমেন্টের ফলে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে, যেটাকে আমরা জমিদারি প্রথাও বলি, সেটার ফলে কি হয়েছিল না, তাদের যে কলোনিয়াল এক্সপ্লয়টেশন তাদের হয়ে গেছে, তাদের জমিটা জমিদারের কাছে চলে গেছিল, এই হচ্ছে মূল কারণ। আর তার জন্য ব্রিটিশ তাদের যে টেরিটরি তার মধ্যে ব্রিটিশ জমিদারদের প্রবেশ ঘটেছিল, ট্রেডার্স, মানি লেন্ডারার্স, হ্যাঁ, এই সমস্তদের প্রবেশ ঢুকেছিল এবং তাদের উপরে হেভি ট্যাক্স ইম্পোজ করা হয়েছিল। এবং যারা টাকা ধার নিত মানে সুদখোর মহাজন, তারা হাই ইন্টারেস্ট রেট নিয়েছিল। আর এর জন্য সাঁওতালরা বিদ্রোহ শুরু করেছিল, কিসের জন্য না, সেলফ রুলের জন্য, নিজেদের স্বায়ত্ত শাসনের জন্য। ওকে, এবং এইখানে মাস স্কেলে ভায়োলেশন হয়েছিল, ভায়োলেন্স হয়েছিল, যেখানে প্রচুর পরিমাণে মানি লেন্ডার্স এবং যারা গভর্নমেন্ট বিল্ডিংসে যারা মানে মানি লেন্ডার্সদেরকে হত্যা করা হয়েছিল, যারা সুদখোর মহাজন ছিল তাদের হত্যা করা হয়েছিল, যাদের সরকারি বিল্ডিংসগুলোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং তারা তাদের এক্সপ্লয়টারদেরকে এইভাবে পানিশ করেছিল। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে সাঁওতাল বিদ্রোহের পরে কি হয়েছিল মনে রাখবে, সাঁওতাল পরগনা তৈরি করে দেওয়া হয়েছিল কোন জায়গাতে, ভাগলপুর আর বীরভূমের এলাকা জুড়ে। আচ্ছা, এখানে আর একটা ছিল, আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না, এটা নোটেও লেখা নেই। আর একটা দুটো কাজ হয়েছিল এখানে। আচ্ছা চলো, মনে নেই এখন, পরে বলবো। আচ্ছা দেখো, হ্যাঁ, কোন্ড আপরাইজিং যেটা আমি বলছিলাম, তো কোন্ড আপরাইজিং এটা হয়েছিল কোথায় না, এটা হয়েছিল ওড়িশাতে। ঠিক আছে, ওড়িশা 1837 থেকে 1856-এর মধ্যে এই আন্দোলন চলেছিল। লিডারশিপ একজনের নাম মনে রাখলেই হবে, দ্যাট ইজ চক্র বিষয়ী। ঠিক আছে, চক্র বিষয়ী ছিল হচ্ছে খোন্ড বিদ্রোহের নেতা। তো এই খোন্ডদের যেটা তোমরা দেখতে পাবে যে এখানে এদের যে রিলিজিয়াস যে বা সোশ্যাল যে সাপ্রেশন সেটা হয়েছিল।
ঠিক আছে। এবং তার সাথে সাথে তো অন্য কারণ হিসাবে ট্যাক্স ছিল, নতুন ট্যাক্স, জমিদারদের ইনফ্লাক্স এবং মানি লেন্ডার্সদের যে অত্যাচার নিপীড়ন, এগুলো তো ছিলই। তার সাথে এই বিদ্রোহের যে মূল কারণ ছিল সেটা ছিল এই মারিয়া যে স্যাক্রিফাইস, এটাকে স্টপ করে দেওয়া হয়েছিল। আমি বলেছি মারিয়া স্যাক্রিফাইসটা কি। মারিয়া স্যাক্রিফাইসটা হচ্ছে যে এই কমিউনিটিতে বিশ্বাস করা হতো যে তাদের যখন খারাপ সময় আসছে বা তাদের যখন কোনো অনিষ্ট হচ্ছে, তখন তারা ভগবানের কাছে তাদের মেসেজটাকে পাঠানোর জন্য সরাসরি হিউম্যান স্যাক্রিফাইস করতো। মানে একজন লোককে পাঠানো হতো এবং সেই লোকটা স্বেচ্ছাই আসতো যে এবার আমাকে পাঠানো হোক ভগবানের কাছে। তখন তারা কি করতো, তারা সেই লোকটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের রিচুয়াল মেনে তাকে হত্যা করা হতো, তাকে মানা হতো। মানে মানুষের হিউম্যান স্যাক্রিফাইস যেটাকে বলে, মনে রাখবে এটা হিউম্যান স্যাক্রিফাইস। সো এই প্রথাটাকে ইংরেজরা অফ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। তো এইটা বন্ধ করে দেওয়ার জন্য এই খুন কমিউনিটি ভেবেছিল যে তাদের যে রিলিজিয়াস বা সোশ্যাল যে সভরেনিটি সেটা হার্ম করা হচ্ছে, এর জন্য এরা বিদ্রোহ শুরু করেছিল। The uprisings was later joined by Shavars and a few other militia clans led by Radhakrishnan Dandasena. বাকি এদের সঙ্গে সাভাসরা এসে যোগদান করেছিল এবং তারপরে তোমার রাধাকৃষ্ণের যে দণ্ডসেনা তারাও এসে এদের সাথে যুক্ত হয়েছিল। After Bishoy disappeared in 1855 and Dandasena's hanging in 1857, the movement fizzled out. ওকে, বিষয়টা হচ্ছে যে বিষয়ী, এই যে চক্র বিষয়ী বলছো যে নেতা, সেই চক্র বিষয়ীকে গুম করে দেওয়া হয়েছিল 1855-তে, আর দণ্ডসেনাকে ফাঁসি দেওয়া হয়েছিল 1857-তে। এইভাবে এই বিদ্রোহকে দমন করা হয়েছিল। তাহলে এটার লোকেশনটা মনে রাখবে, ওড়িশা, খন্ড, এবং মারিয়া স্যাক্রিফাইস ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর কি আছে, চলো। কোলি আপরাইজিং। তো কোলি আপরাইজিং এটা আহমেদনগর হয়েছিল, যেটা মহারাষ্ট্রে রয়েছে। তাছাড়াও দ্য ট্রাইবস ইন দ্য তারাঙ্গা হিলস অফ মেহসানা ডিস্ট্রিক্ট ইন গুজরাট মহারাষ্ট্রতে এটা হয়েছিল। মহারাষ্ট্রে হয়েছিল 1822 থেকে 19 আর গুজরাটে 1857। লিডারশিপের কথা যদি বলো, 1822 থেকে 1829 পর্যন্ত রামজি ভাংড়ে এই আন্দোলনকে লিড করেছে ব্রিটিশের বিরুদ্ধে। এবং লোকাল বানিয়া মানি লেন্ডার্স যারা ছিল, যে লোকাল বানিয়া যারা ছিল, ব্যবসায়ী যে সুদখোর মহাজন ছিল, তাদের বিরুদ্ধে এই আন্দোলন চলেছিল রামজি ভাংড়ে। আচ্ছা, এখানে দ্য আপরাইজিং ইন দ্য তাংরা হিলস ওয়াজ লেড বাই মগনলাল ভুখান। মনে রেখো, মগনলাল ভুখান। এই যে তাংরা হিলস হয়েছিল, তাংরা হিলসে 1857-তে হয়েছিল। তো এর নেতৃত্ব দিয়েছিল হচ্ছে মগনলাল ভুখান। আর 1822 থেকে 29-এ যেটা মহারাষ্ট্রে হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিল রামজি ভাংড়ে। ওকে, আচ্ছা, আর বাকিদের নাম মনে রাখলেও হবে, তবুও দেখে নাও একবার। দ্যাট ইজ দ্বারকা দাস, তারপর জেঠা মাধবজি ইত্যাদি। রিজন কি ছিল দেখো, 1818 সালে যখন পুনাতে পেশোয়াদেরকে ব্রিটিশরা টুক ওভার করে নিল, তখন রামজি বিকেম জামাদার ইন নায়কওয়াড়ি পুলিশ। হ্যাঁ, তো রামজি যখন, আসলে ব্যাপারটা হলো কি, যে পুনের পেশোয়াদের যখন ব্রিটিশরা অধিগ্রহণ করে নিল, তখন রামজি, অর্থাৎ এই যে রামজি ভাংড়ে, সে তোমার নায়কবাড়ি পুলিশের একজন জামাদার হিসাবে চাকরি নিয়েছিল। এবং সেইখানে যে ডিসপিউট তৈরি হয়েছিল, লেভিজ অ্যান্ড স্যালারি, হ্যাঁ, লেড হিম টু রিজাইন অ্যান্ড স্টার্ট আ রিভোল্ট ইন ফেব্রুয়ারি 1829। এবং তার যে ভাতা বা তার যে বেতন, সেটা নিয়ে ডিসপিউট হয়েছিল, আর যার কারণে সে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর 1857 সালে কোলিজ অ্যাফেক্টেড বাই কলোনিয়াল রুল feared few legislation and colonialization's impact on customs। তাদের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হয়েছিল এবং তার সাথে সাথে এদের যে কলোনিয়াল রুলের যে এফেক্ট, সেটার বিরুদ্ধে তাদের সংগ্রামটা ছিল। রামজি 500 থেকে 600 মানে বিদ্রোহীদেরকে নিয়ে শুরু করেছিল, ইনক্লুডিং কোলিজ লাইক গোবিন্দ রাও খেরি, who lost jobs under British rule,
they attacked moneylanders in Akola Hills and destroyed their account books. Okay. আর 1857-তে যেটা হয়েছিল, কোলিজ rebelled in September, plundering company territories for 2 months. Lack of expected support led money to withdraw and the British easily defeated the rest. ওকে, গেল। তাহলে কোলি আপরাইজিংস দুটো জায়গা মনে রাখতে হবে, 1822 থেকে 29 মহারাষ্ট্রে আর 1857 সালেরটা দেখা যাচ্ছে গুজরাটে। আচ্ছা, বিরসা মুন্ডা, বিরসা ভগবান, মুন্ডা বিদ্রোহ। হ্যাঁ, তো বিরসা ভগবানের মুন্ডা বিদ্রোহ যেটা ছোটনাগপুর অঞ্চলে হয়েছিল 1890-এর দশকে। একটা সাল মনে রাখবে না, দশকটাকে মনে রাখবে। সো এইখানে বিরসা মুন্ডার নেতৃত্বে হয়েছিল, বিরসা মুন্ডার কথা বলেছি। এখানে উলগুলান এর ডাক দিয়েছিলেন বিরসা মুন্ডা। উলগুলান মানে হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে। আচ্ছা, he urged the Mundas to give up drinking liquor, clean their village and stop believing in witchcraft and sorcery. He called himself Dharti Aba, the father of the world. Okay, তাহলে বিরসা মুন্ডাকে ধরতি আবা বলে মনে করত মুন্ডারিরা এবং তাকে আজও ভগবান রূপে পূজা করা হয়। ওকে, the land policies of the British were destroying their traditional land system, and the missionaries were criticizing their traditional culture. Outsiders and moneylenders took over the properties of the Mundas and forced them into wageless laborers. বুঝতে পারছো তো বিষয়টা? এর তো আর বাংলা বলার দরকার নেই না, সুন্দর কথা লেখা আছে এখানে নোটগুলো। কি সিগনিফিক্যান্স ছিল এই মুভমেন্টের? অথরিটিজ প্রিপেয়ার্ড ল্যান্ড রেকর্ডস টু সেফগার্ড ট্রাইবালস। হ্যাঁ, মুন্ডা বিদ্রোহের ফলে আচ্ছা, ও সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে আমি বলছিলাম না যে আমি একটা জিনিস ভুলছি। এখানে কি কি হয়েছিল দেখো, এই বিদ্রোহের ফলে সাঁওতালদের একটা তো হয়েছিল যে সাঁওতাল পরগনার ক্রিয়েশন হয়েছিল, আর 2 নম্বর আর একটা হয়েছিল। কেন বলছি বলো তো ভুলছিলাম আমি? এটা ইউপিএসসিতে একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন দিয়েছিল, যেখানে দুটো স্টেটমেন্ট ছিল। হ্যাঁ, এমন ছিল প্রশ্নটা যে সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে কোন কথনটি ঠিক। অপশান, তার মধ্যে দুটো স্টেটমেন্ট দেওয়া ছিল। অপশান এ তে ছিল অনলি 1, অপশান বি তে ছিল অনলি 2, অপশান সি তে ছিল এ বি 1 2 বোথ, অপশান ডি তে ছিল নিদার 1 নট 2। এরকম ছিল কোশ্চেনটা। ছিল এমন যে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে নিচের কথন দুটি বিচার করো। 1 নম্বর পয়েন্টে লেখা ছিল যে সাঁওতাল বিদ্রোহের পরে সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা ক্রিয়েট করা হয়েছিল। 2 নম্বর স্টেটমেন্ট ছিল যে সাঁওতালদের জমি অন্য কোনো ট্রাইবকে বিক্রি করা যাবে না বা তা অন্য কোনো ট্রাইবকে দেওয়া যাবে না। এই দুটো লস ছিল। তো এই উত্তর ছিল হচ্ছে অপশন সি, দ্যাট ইজ 1 and 2 বোথ। তো এটাই মাথায় রাখবে, এটা আমার এখানে লেখা হয়নি, বাকি তোমরা যখন নোটের মধ্যে এটাকে লিখবে বা লিখে রাখতে পারো যে সাঁওতাল বিদ্রোহের ফলে এক তো তাদের সাঁওতাল পরগনা ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, আর একটা ল পাস করে দেওয়া হয়েছিল যে সাঁওতালদের প্রপার্টি অন্য কাউকে দেওয়া যাবে না বা অন্য কেউ নিতে পারবে না এটাকে। বুঝতে পারছো? আর এই আইনটা কিন্তু এখনো চলে, যদিও এই আইনটা এখন সকল ট্রাইবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে। অর্থাৎ বর্তমানে ভারতবর্ষে ট্রাইবাল প্রপার্টি ইউ ক্যান নট বাই ইফ ইউ আর নট অন ট্রাইবাল, ইফ ইউ আর নট ফ্রম আ ট্রাইবাল গ্রুপ। ওকে, তার মানে উপজাতি সম্প্রদায়ভুক্ত তুমি যদি না হও তাহলে তুমি কোনো উপজাতির সম্পদ কিনতে পারবে না। এই লটা এখনো আছে। আচ্ছা, এটাই ভুলে গেছিলাম এইখানে। আচ্ছা, চলো তাহলে এইখানে কি হয়েছিল না, এইখানে যেটা হয়েছিল যে ওই ল্যান্ড রেভিনিউ, জমিদারদের অত্যাচার, হ্যাঁ, সুদখোর মহাজনদের অত্যাচার, ব্রিটিশদের ল্যান্ড রেভিনিউ সিস্টেম, এই সমস্ত কিছু মিলে এই আন্দোলন। এবং সব থেকে এই আন্দোলনের আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে খ্রিস্টান মিশনারি যারা ছিল তারা তাদের যে ট্র্যাডিশনাল যে কালচার সেটাকে ক্রিটিসাইজ করতো। আর সেই কারণে এদেরকে নিচু চোখে দেখা হতো, হীন দৃষ্টিতে দেখা হতো, যার কারণে এদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। ওকে, আচ্ছা, outsiders and moneylenders took over the properties of the Mundas and forced them into wageless laborers. তার মানে তাদেরকে ফোর্সড এবং ওয়েজলেস লেবারে পরিণত করা হয়েছিল। Authorities prepared land records to safeguard tribal interests, leading to Chotanagpur Tenancy Act 1908. খুব ইম্পর্ট্যান্ট। বিরসা মুন্ডার এই আন্দোলনের ফলে ইংরেজ সরকার 1908 সালে ছোটনাগপুর টেন্যান্সি অ্যাক্ট, মানে
ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন এটা পাশ করেছিল, এবং এইখানে প্রিভেন্টিং অ্যান ইজি ল্যান্ড টেক ওভার বাই ডিকুজ, হ্যাঁ, এবং এদের ল্যান্ড যাতে কেউ ইজিলি টেক ওভার না করতে পারে সেটাকে প্রিভেন্ট করার জন্য। তার মানে সাঁওতাল বিদ্রোহ আর মুন্ডা বিদ্রোহ, এই আউটকামটা, এই দুটো বিদ্রোহের আউটকামটা সিমিলার। এইভাবে মনে রাখতে পারো যে ট্রাইবাল মুভমেন্টের মধ্যে সব থেকে বৃহত্তর ট্রাইবাল মুভমেন্ট ভারতবর্ষে দুটোই হয়েছে, একটা সাঁওতাল বিদ্রোহ আর একটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। তো এই দুটো বিদ্রোহের যে আউটকাম সেটা সিমিলার আর কি। The movement showcased tribal people's ability to protest injustice and express anger against colonial rule. Movement fade after Birsa's death. ওকে, খেয়াল করবে যে তোমরা যদি সময়কাল খেয়াল করো তাহলে দেখবে যে সাঁওতাল বিদ্রোহ আগে হয়েছে অনেক, এবং তার প্রায় 50 বছর পর, অ্যাপ্রক্সিমেট 50 বছর পরে এই মুন্ডা বিদ্রোহ হয়েছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই বিদ্রোহের ফলে যেটা হয়েছিল, ট্রাইবাল পিপলদের যে প্রোটেস্ট বা তাদের প্রতি যে ইনজাস্টিস হচ্ছে সেটার বিরুদ্ধে প্রোটেস্টটাকে তারা শোকেস করেছিল, এবং কলোনিয়াল রুলের বিরুদ্ধে তাদের সংগ্রাম হয়েছিল। মুভমেন্ট ফেইডেড আফটার বিরসাস ডেথ, এবং বিরসা ভগবানের মৃত্যুর পর তাদের এই আন্দোলন দমে গিয়েছিল, ফেড হয়ে গিয়েছিল। ওকে, জনজাতীয় গৌরব দিবস, এখান থেকে একটা মনে রাখবে যে বিরসা ভগবানের, হ্যাঁ, বিরসা ভগবানের যে বার্থ অ্যানিভার্সারি, এই পয়েন্টের জন্য এখানে রেখেছি, বিরসা ভগবানের যে বার্থ অ্যানিভার্সারি সেটা হচ্ছে 15ই নভেম্বর। এই জন্য ভারতবর্ষে 15ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে? ওকে, নাও কোয়া রেবেলিয়ান। তো কোয়া রেবেলিয়ান হয়েছিল, এটা তোমার দক্ষিণ ভারতের বা দক্ষিণ পার্টের আমাদের একটা রেবেলিয়ান, কোয়া রেবেলিয়ান। এটা গোদাবরী নদীর পূর্ব পাশে সম্মিলিত একটা জনগোষ্ঠী, তাদের সংগ্রাম এখানে, যেটা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশারও কিছু অঞ্চল মিলে মালকানগিরি ওই অঞ্চল জুড়ে এটা হয়েছিল কোয়া বিদ্রোহ। কোয়া, হ্যাঁ, ইয়েস। লিডারশিপ ছিল এটা মোটামুটি তোমার তম্মাদোরা, তম্মাদোরা, তার নাম মনে রাখবে, কোয়া বিদ্রোহে তম্মাদোরা। 1880 সালে তম্মাদোরা captured a police station, defeating a colonel and his contingent. Koyas hailed him as the king of Malkangiri. কোয়ারা বলেছিল তারা মালকানগিরির রাজা। ওকে, আচ্ছা, তার মানে এখানে তোমার তোম্মাডোরাকে কোয়ারা নিজেদের রাজা, মালকানগিরির রাজা ঘোষণা করেছিল আফটার ডিফিটিং দ্য কর্নেল অ্যান্ড হিজ কন্টিনজেন্ট। রিজনটা কি ছিল দেখো, দ্যাট ইজ এরোশন অফ কাস্টমারি রাইটস ওভার ফরেস্ট। ওই একই ব্যাপার, জঙ্গলের ওপরে এদের যে অধিকার সেটা থেকে এদেরকে বঞ্চিত করা হয়েছিল। মানসবদাস এফার্ট টু এনহ্যান্স ট্যাক্স অন টিম্বার অ্যান্ড গ্রেজিং। এই বনে যখন গবাদি পশু চারণ করত বা কাঠের, হ্যাঁ, যে কাঠের ওপরে ট্যাক্স এনহ্যান্স করে দেওয়া হয়েছিল। পুলিশ এক্সাকশনস অ্যান্ড এক্সপ্লয়টেশনস বাই মানি লেন্ডার্স, নিউ এক্সাইজ রেগুলেশন রিস্ট্রিক্টিং ডোমেস্টিক প্রোডাকশন অফ টডি। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়া বিদ্রোহে এটা প্রশ্ন জিজ্ঞেস করে এই জায়গা থেকে, যে টডিরা, এই কোয়া কমিউনিটিরা না টডি পান করতো। টডি মিনস হোয়াট? টডি, এখানে টডি কথাটা এসছে অ্যাকচুয়ালি তাড়ি, তাড়ি কথাটি থেকে এসছে টডি, তাড়ি, তাড়ি, তাড়ি চেনো? এনি অফ ইউ ডু নো হোয়াট ইজ তাড়ি? হয় একটা ওই খেজুর গাছের রস থেকে। খেজুর নয়, তাল রস থেকে। হ্যাঁ, তাল রস। তাল রস যখন ফ্রেশ থাকে, তাল রসটা আমার খুবই প্রিয়, একদম সদ্য তাল রস, মানে গাছ থেকে সবে নামিয়েছে সেই তাল রসটা খুবই ভালো। খেজুর রস খেলে যেমন খেজুর রসে একটা গন্ধ আছে, কিন্তু তাল রসে ওরকম কোনো গন্ধ নেই, এবং তাল রসটা একেবারে মিশ্রির জলের মতো ভাল লাগে খেতে। আর ওই তাল রসটাকে যদি রেখে দেওয়া হয় 12 ঘন্টার জন্য, তখন ওর মধ্যে ফার্মেন্টেশন হয়, আর ফার্মেন্টেশন হলে ওই তাল রসের মধ্যে থাকা যে ইয়েটা থাকে, কার্বোহাইড্রেটটা থাকে, ওইটা থেকে ইথাইল অ্যালকোহল এর কনভার্সন হয়, যার কারণে
তাল রসটা তাড়িতে কনভার্ট হয় এবং তাড়ি একটা নেশাজাত একটা দ্রব্য তৈরি হয়ে যায়, ঠিক না? আমি খেয়েছি একবার তাড়ি, জানো তো তাড়িটা মানে স্বাদটা হচ্ছে একেবারে সেই টক টক স্বাদ হয় না, রসের মতনই লাগে, একটু একটু মিষ্টি মিষ্টি আর একটু টক টক। তাতে তাতে দাদা নেশা হয়ে যায় না? হ্যাঁ, মানে সেটা খাওয়ার পর সে আমি তো মানে খুবই খারাপ অবস্থা ছিল, বমি টমি করে একটা অবস্থা, তারপর থেকে আর কখনো খাইনি আমি এই তাড়ি। বাকি আমাদের এখানে দেখি যে গরমের সময় এই তাড়ি অনেকেই খায় এবং আমাদের এখানে রাস্তার পাশে পাশে এরকম তাড়ি বিক্রির জন্য স্টল বসে গরমের সময়, এখান থেকে খায় সবাই দেখি, কিন্তু ভাল লাগে না, আমার গন্ধটাই খুব বাজে লাগে। বাকি দেখি ছেলেরা বলো তো দেখি তাড়ি কে কে খেয়েছো, বলো। আজকে তো কেউ ক্লাসেই নেই, আর বলবা কি, যাই হোক। একদম না স্যার, চলে না। আচ্ছা ঠিক, ওকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কয়া রিবেলিয়নের মধ্যে কি হয়েছিল, তারা যে তাড়ি তৈরি করতো এটা তো এদের নিজেদের পানীয়, হ্যাঁ, তো সেই তাড়ি করার জন্য মানে রেস্ট্রিক্ট করা হয়েছিল, ঠিক আছে। আমি না একবার খুব আগে একটা আমাদের শর্ট ভিজিট হয়েছিল, আমি একটা বন্ধুর সাথে গিয়েছিলাম, তোমার ওটা কোথায় হবে, এটা বাঁকুড়াই তো মনে হয়। হ্যাঁ, এখন সব ওইটা ওই দিকেই হবে। অ্যাকচুয়ালি আমাদের ভিজিটটা আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে, আমরা এখান থেকে আসাম যাচ্ছিলাম, বুঝেছো? তো গাড়ি নিয়ে আমরা বেরিয়েছিলাম 4 চাকা গাড়িতে, আসাম আমাদের এখান থেকে তো বেরিয়ে বেরিয়ে মানে একজন ঠিকাদারের সঙ্গে বেরিয়েছিলাম আমি, আমার কাকা আর কি। তো ওনার সঙ্গে গিয়েছিলাম, তো ওই ওনার যে লেবার যারা কাজ করে না, তো ওনাদের সঙ্গে সঙ্গে ওই পেমেন্ট দিচ্ছিল এবং কবে কাজে যাবে সেইটা আর কি কালেক্ট করছিল। তো আমাদের যাত্রাটা ছিল নদিয়া থেকে শুরু করে আসাম। তো এইভাবে করতে করতে এই সমস্ত জায়গাতে আমরা ঘুরতে ঘুরতে গিয়েছিলাম, বাঁকুড়ার মধ্যে দিয়ে দিয়ে মালদা টালদা এই সমস্ত জায়গা দিয়ে গিয়েছিলাম। তো সেই সময় আমি গিয়েছিলাম ওরকম একটা জায়গায়, তো ওইখানে একটা বাড়িতে ওইটা ওরকম করতে দেখেছিলাম, বানাতে দেখেছিলাম আমি, একটা ট্রাইবাল কমিউনিটির বাড়িতে ওই সাদা সাদা রঙের এক ধরনের পানীয়। ওকে, ঠিক আছে, তাহলে তাড়ির ওপরে তাদের যে প্রোডাকশন, যে এক্সাইজ রেগুলেশন সেটা আনা হয়েছিল, যার কারণে এই তাড়ি বানানো নিষিদ্ধ হয়ে গেছিল প্রায়। সো এটা হলে তো সর্বনাশ হয়ে যাবে, বিদ্রোহ, আগুন জ্বলে উঠেছিল। ওকে, আচ্ছা, এরপর আসো তানা ভগত মুভমেন্ট। তানা ভগত মুভমেন্ট এটা হচ্ছে ঝাড়খণ্ডের ছোটনাগপুরের একটা ওরাও কমিটির মুভমেন্ট ছিল, ওরাও ট্রাইব, ওরাও উপজাতির একটা মুভমেন্ট ছিল তানা ভগত মুভমেন্ট বা ওরাও মুভমেন্ট এটাকে বলতে পারো, তানা ভগত মুভমেন্ট না বলে ওরাও বিপ্লব বা ওরাও বিদ্রোহ। তো ওরাও বিদ্রোহের নেতা কে ছিলেন, এই তানা ভগত ছিলেন, ওরাও মুভমেন্টের নেতা ছিল তানা ভগত, ঠিক আছে। এবং তানা ভগত, এই যে দ্য লিডার অফ তানা ভগত মুভমেন্ট ওয়াজ কল্ড যাত্রা ভগত, তানা ভগত বা যাত্রা ভগত তাকে বলা হতো, ঠিক আছে। তাহলে তানা ভগত বা যাত্রা ভগত এই ওরাও কমিউনিটির নেতৃত্ব দিয়েছিল, এই বিদ্রোহ করেছিল। দ্য ইকোনমিক অ্যান্ড কালচারাল এক্সপ্লয়টেশন অফ দ্য ওরাও ট্রাইবস, ওকে, ওরাও ট্রাইবসদের ওপরে তাদের কালচারাল আর ইকোনমিক এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে এই সংগ্রাম হয়েছিল। ফর দেম স্বরাজ মেন্ট ফ্রিডম ফ্রম ব্রিটিশ রুল অ্যান্ড freedom from the oppression of the Dikus, the moneylenders, jamindars, and feudal overlords. Okay. Also, the leaders of this movement wanted to stop the evil practice among the tribes, like the worship of ghosts and spirits and practice of exorcism. নেচার কি ছিল, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্টিভ, বুঝতেই পারছো যে এই কমিউনিটির মানুষেরা ভূতের পুজো করতো, হ্যাঁ, আত্মা প্রেতাত্মার পুজো করতো, ঠিক আছে। তারপর তোমার এই এক্সরসিজমের যে এরা করতো, এই সমস্ত কিছু বিষয় একটা মিলিত হয়ে কিন্তু এই বিদ্রোহ। তার মানে আমি যেটা শুরুতে আজকে আলোচনা করেছিলাম যে সোশ্যাল, রিলিজিয়াস আর ইকোনমিক্যাল এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই সংগ্রামটা হয়েছিল, বুঝতে পারছো? আচ্ছা, নাও ওকে, তাহলে কি এটা ঘোস্টের পূজা অর্চনা, ভূত প্রেত আর এক্সোরসিজম মানে কি?
জানো কেউ? ওঝা দেখেছো? ওঝা বা তান্ত্রিক, যারা বলে যে তারা ভূত ছাড়ায়, তাই না? তো সেই হ্যাঁ স্যার। ওই তান্ত্রিকগিরি বা ভূত ছাড়ানোর কাজ যারা করে, তাদের তাদের যে প্র্যাকটিস বা তাদের যে কাজ, সেটাকেই বলা হয় এই এক্সোরসিজম বলা হয়। হ্যাঁ, তার মানে ভূত ছাড়ানোর কাজ বা এরকম ব্যাপার স্যাপার। আজও আমি ভূতের ভয় পায় মানুষ, মানে এটা ভাবা যায় না। ঠিক আছে, আমি তোমাদের একটা কথা বলি। আচ্ছা, সবার আগে এটা বলো দেখি, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ভূতে বিশ্বাস করো? কেউ সত্যি কথা বলবে না আমি জানি, কিন্তু স্যার ভূতে বিশ্বাস করি ব্যাপারটা কথাটা ভুল, কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা স্পিরিট কিছু একটা আছে কাজ করে, এটা আমি বিশ্বাস করি স্যার। স্পিরিট, দেখো স্পিরিট ফিস্পিরিট এই সমস্ত কিচ্ছু না, টোটালটাই হচ্ছে আমাদের সাইকোলজি। ঠিক আছে, এটা হচ্ছে মনোবিজ্ঞানের ঘরে, মনের ঘরে চুরি করা বলে না, এটা সেটাই ভূত। মনে করো যে একটা মনে করো অনেক রাত হয়েছে, শ্মশানে তুমি একটা মানুষ পোড়াতে নিয়ে গেছো, একটা মানুষের ক্রেমেশনের জন্য নিয়ে গেছো, তোমার সাথে অনেক লোক রয়েছে, তুমি কি তখন শ্মশানে ভয় পাও? বলো, ভয় পাও না। কিন্তু যখন তুমি একা একা যখন ওই শ্মশানে যাবে, তখন ভয় পাবে। তাহলে এটা মনের ব্যাপার হলো না? টোটালটাই হচ্ছে মনের ব্যাপার। আর সেই ক্ষেত্রে আমার একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা হলো এই, করোনা যখন চলছিল, কোভিড, তোমরা খেয়াল করবে কোভিড হচ্ছে 3 মাসের মধ্যে, কোভিড যখন আসলো, সারা পৃথিবীর কাছে এটা একটা আননোন একটা ডিজিজ ছিল। কি করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, সারা বিশ্বের কোথাও কোনো উত্তর ছিল না। তো সেইরকম একটা পরিস্থিতিতে, যেখানে সারা বিশ্ব, গোটা ওয়ার্ল্ড স্টপ হয়ে গেছিল, একদম থমকে গেছিল যে রোগটার কারণে, সেই রোগটার উপরে রিসার্চ করে বিজ্ঞানীরা উইদিন 3 or 4 and 6 মান্থসের মধ্যে তারা কিন্তু একটা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছিল। সো যদি ভূত ফুত এই সমস্ত যদি কিছু সত্যি সত্যি থাকতো, তাহলে বিজ্ঞান কি এমন কোনো গেজেট আবিষ্কার করতো না যে এই গেজেটটা যদি তুমি নাও তাহলে জীবনে কোনোদিন ভূত ধরবে না বা এরকম কিছু হবে না? তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আমাদের এখানে কি সাইকোলজির বিষয় আছে আছে না? কেউ একজন আছো কি ক্লাসে আজকে? আচ্ছা, আমাদের ক্লাসে যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, ওর থেকে আমাদের এটা শুনতে হবে, তাহলে মজা লাগবে। ওকে, চলো তারপরে আসো। তাহলে there was an active rebellion against unfair landlords who exploited them. Some of the members refused to pay rent off to their landlords and ceased to cultivate their lands. The movement was influenced by Mahatma Gandhi and his idea of non-violence. দেখো টাইম পিরিয়ডটা দেখে নাও, 1914 থেকে 1920, তো এই সময় মুভমেন্ট হচ্ছে, তার মানে এখানে নিশ্চিত রূপে মহাত্মা গান্ধীর একটা প্রভাব লক্ষ্য করা যাবে, এবং এখানে নন ভায়োলেন্সের একটা ইস্যু আসবে। ওকে, বেশ। তারপর চলে আসো নেক্সট, দ্যাট ইজ রামপা রিবেলিয়ান। সো রামপা রিবেলিয়ান, এটা তোমার গোদাবরীর এজেন্সি এরিয়াতে হয়েছিল, অলসো নোন অ্যাজ মানিয়াম রিবেলিয়ান। রামপা রিবেলিয়ানকে মানিয়াম রিবেলিয়ানও বলে। তাহলে এটাও একটা সাউথ ইন্ডিয়ান একটা রিবেলিয়ান দেখতে পাচ্ছ, অকার্ড অ্যামাং দ্য কোয়াস অফ গোদাবরী। দেখো এই যে কোয়া রিবেলিয়নের সাথে এটা রিলেটেড, কোয়া বিদ্রোহ একটু আগে দেখলে সাউথ ইন্ডিয়াতে, ওটার সাথে রিলেটেড। এটা 1922 থেকে 1924 এই সময়কালে হচ্ছে। আল্লুরি সীতারামা রাজু এনার নেতৃত্বে এই রামপা রিবেলিয়ান বা মানিয়াম রিবেলিয়ান হয়েছিল। ওকে, সময়কালটা দেখে নাও, 1922 থেকে 1924। এটা যদিও ট্রাইবাল মুভমেন্ট ছিল না, হি গ্রাসড ব্রিটিশ রেস্ট্রিকশনস অন ট্রাইবাল লাইফ। ওকে, আসলে ব্রিটিশদের আল্লুরি সীতারামা রাজু, তিনি যদিও ট্রাইবাল ছিলেন না, তবুও ট্রাইবাল লাইফের ওপরে যে ব্রিটিশ সরকার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস এনেছিল, সেইটার জন্য তিনি এই বিদ্রোহ করেছিলেন। এখানে তিনি আদিবাসীদেরকে অর্গানাইজড করেছিলেন পুলিশের বিরুদ্ধে,
যেখানে তাদের ফরেস্ট আর রেভিনিউ অফিসিয়ালস যারা ছিল, হ্যাঁ, যারা ফরেস্ট এরিয়াতে ট্যুর করত, তাদের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘোষণা করেছিল। Prepared them to fight the Madras Forest Act of 1882, asserting ownership of forest produce. ওকে, অর্থাৎ তিনি বলছিলেন যে এই জঙ্গল থেকে যা কিছু প্রডিউস হয় তাতে এইখানের বাসিন্দা যারা আদিবাসী সমাজ, তাদের অধিকার সেখানে রয়েছে। own grudging admiration from the British and guerrilla tactics, এবং তার এই যে গেরিলা পদ্ধতিতে যে যুদ্ধ কৌশল, এটা ব্রিটিশদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ফোর্সড লেবার, তারপর তোমার এম্বার্গোস অন কালেক্টিং মাইনর ফরেস্ট প্রডিউস অ্যান্ড ব্যানস অন ট্রাইবাল এগ্রিকালচারাল প্র্যাকটিসেস লেড টু সিভিয়ার ডিস্ট্রেস। Developments की 19 August 1922, Godavari Agency Forests saw 3-day attacks on police stations. Alluri Sitarama Raju and 500 tribals attacked the Chintapalli, Krishna Devi Peta and Raja Bommagi stations, মানে এখানে পুলিশ স্টেশনস গুলোকে অ্যাটাক করা হয়েছিল। stole 26 carabine rifles, এখানে 26টি ক্যারাবাইন রাইফেলসকে ইয়ে করে নেওয়া হয়েছিল, অ্যান্ড 2500 রাউন্ডস অফ অ্যামুনিশনকে এখান থেকে গোলা বারুদকে অ্যাটাক করে নেওয়া হয়েছিল, সিজ করা হয়েছিল। আর ট্রেডমার্ক লেটার signed by Raju provided details of a booty in the stationery diary. British response কি ছিল? Unable to contain the Manium uprising, the British government deputed T.G. Rutherford in April 1924 to quell the movement. Okay, Rutherford restored to violence and torture to get to know the whereabouts of Raju and his key followers. Okay, অর্থাৎ রাদারফোর্ডকে যখন নিয়োগ করা হলো, তখন আসলে যেহেতু ওরা অ্যাটাক করে ওই সমস্ত বন্দুক গোলা বারুদ চুরি করে নিয়েছিল, তাই এই টিজি রাদারফোর্ডকে ওখানে এঙ্গেজ করা হয়েছিল যে তুমি তদন্ত করো। তো তদন্তে নেমে লোকদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করেছিল যে বল এই রাজু রামা কোথায় আছে, আল্লাহরু সীতারামান রাজু কোথায় রয়েছে, বল তার হদিশটা দে আমাকে। আফটার আ relentless chase by British forces, Ramaraju was caught and martyred on 7th 1924. এবং আল্লুরি সীতারামা রাজু এনার একটা স্ট্যাচু খুব সম্ভব কিছুদিন আগে আনভেল করা হয়েছে, নরেন্দ্র মোদী এটা করেছেন। আফটার হিজ মার্টারডাম, repression and violence killed many of Raju's followers. Over 400 activists faced charges including treason. Okay, বেশ, তাহলে আর আছে কি? আর আছে হচ্ছে তোমার চেঞ্চু ট্রাইবাল মুভমেন্ট। দেখো, চেঞ্চু বিদ্রোহ এটা অন্ধ্রপ্রদেশে হয়েছিল নাল্লামালাই ফরেস্টে অন্ধ্রপ্রদেশে হয়েছিল। লেটার রেকর্ডে যদি দেখো, সেটা হচ্ছে ভেঙ্কটাপ্পায়া অ্যান্ড গান্ধীজি এটার সাথে যুক্ত ছিল। 1920s এর একটা মুভমেন্ট ছিল। আচ্ছা, বিশেষ করে আর কি বলবো এখানে, ওকে, পুলিশ অ্যাটাক বাকিটা দেখে নিই, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, রানী গাইডিং লুইস নাগা মুভমেন্ট, এটা একটু ইম্পর্টেন্স রয়েছে, এটা এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। নাগাল্যান্ডের এটা একটা মুভমেন্ট, এটা বলতে পারো একটা সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ছিল। এটা একটা সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ছিল। এখানে গল্পটা বিশেষ আছে, আমি গল্পটা এখন ভুলে গেছি, তো নাহলে আমি গল্পটা বলতাম। খুব মজার একটা গল্প আছে এখানে, মনে পড়ছে শুরুটা। ওকে, ঠিক আছে, বাকিটা এটা একটুখানি দেখে নিও। স্বাধীনতার সময়কালে কিন্তু এটা আমাদের ন্যাশনাল মুভমেন্টের সাথে একটা রিলেটেড একটা ইস্যুস। ওকে, নাও চলো এবার তাহলে আমরা শুরু করি হচ্ছে রিভোল্ট অফ 1857। বাট এখন কি তোমাদের আর ধৈর্য আছে 1857 রিভোল্ট শুরু করার? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে 1857 রিভোল্টটা। দাদা এটা পরের ক্লাসে অ্যাড করবেন, আগে এতগুলো মুভমেন্ট এগুলো আগে একটু মগজস্থ করতে। ঠিক, তাহলে এই নোটটা তোমাদেরকে অলরেডি প্রোভাইড করা হয়েছে, এটা একবার দেখে নাও। আমরা নেক্সট ক্লাসে তাহলে রিভোল্ট অফ 1857 পড়বো, কারণ রিভোল্ট অফ 1857টাকে আমি এমনভাবে পড়াতে চাচ্ছি এখান থেকে, যেহেতু আমাদের ভবিষ্যতে বেশ গুরুত্বপূর্ণ নোটস আমাদের রেডি করতে হবে,
সেই কারণে এটা সম্পর্কে ডিটেলসে একটু গল্পও করতে হবে। পুরো ইতিহাসটাকে আমি আগে গল্পের মতন করে বলে দেব, তারপর এটা পড়ে নেবে, তাহলে মনে থেকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটাকে আজকে এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে এই 1857 রিভোল্ট নিয়ে পড়বো। ওকে, আচ্ছা, আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, যদি এটা তোমরা সম্মত হও তাহলে আমি লাইভে করব, আদারওয়াইজ আমি রেকর্ডেড দেব। যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে আমাদের সামনে যেহেতু তোমার এই যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, বিসিএস এর প্রিলিমস রয়েছে, এবং এই তোমার এমটিএস ফেমটিএস এই সমস্ত কিছু কিছু পরীক্ষা রয়েছে। তো এইগুলোর জন্য আমি চাইছিলাম যে ইংলিশের একটা প্র্যাকটিস সেট যদি আমরা করতে পারতাম, হ্যাঁ, একটু দীর্ঘ সময় ধরে, ধরো এক একটা ক্লাসে 50টা করে কোয়েশ্চেন্স যদি লাইভ করতাম তাহলে ভালো হতো। যদি তোমরা টাইম দিতে পারো একবার গ্রুপে জানিয়ে দিও, তাহলে আমি ক্লাসটা করব। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ দাদা, তাহলে করলে তো ভালো হয়। বাকিরা কে কি বলছে দেখা যাক, করলে খুবই ভালো হয় সেটা। ঠিক আছে, চলো তাহলে ইংলিশের আমরা ওই এরর কারেকশনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে করলে কি হবে, পুরো কনসেপ্টটাও একবারে জানা হয়ে যাবে। বাকি আমাদের ইংরেজির যে ক্লাসে চলছে সেটা তো চলবেই, তো সেটা এটা করলে ঠিক আছে স্যার, ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই খুব খুব ভালো থেকো, আজকে এখানে শেষ করলাম।